সুপ্রিয় দর্শক, আম, প্রতি সপ্তাহের ন্যায় আজ আমাদের বাংলা কথার লাইভ অনুষ্ঠানে আমি মহসিন আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন বা দেখবেন, আপনারা যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে আপনারা কোশ্চেন্স করতে পারেন। আপনাদের কোশ্চেন্স গুলো আমি মহসিন চেষ্টা করব আজকে আমাদের অতিথির কাছে আপনাদের কোশ্চেন্স গুলো তুলে ধরে আপনাদের সমস্ত যে কোশ্চেন্স বা যে জিনিসগুলো আপনারা জানতে চান বা জানতে আগ্রহী সেটি আমাদের অতিথির মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, তো আজকে আমি পুরো অনুষ্ঠান জুড়ে আমি মহসিন আপনাদের সাথে রয়েছি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আজকে লাইভ অনুষ্ঠানের সম্মানিত অতিথি মিস্টার শামীম শামসুজ্জামান। মিস্টার শামীম শামসুজ্জামান, he's an award-winning environmental engineer and also he's a project manager at Randwick City Council. আপনারা হয়তো নিশ্চয়ই যারা সিডনিতে বা অস্ট্রেলিয়াতে রয়েছেন অনেকে জানেন যে র্যান্ডউইক সিটি কাউন্সিল হুইচ ইজ ইন নিউ সাউথ ওয়েলস স্টেটের মধ্যে আমাদের একটি সিটি কাউন্সিল, এটার নাম র্যান্ডউইক সিটি কাউন্সিল। এবং মিস্টার শামীম শামসুজ্জামান তিনি র্যান্ডউইক সিটি কাউন্সিলের মধ্যে ওভার 18 ইয়ার্স একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করছেন। মিস্টার শামীম শামসুজ্জামান সম্পর্কে আরো দু একটি কথা। আসলে মিস্টার শামীম শামসুজ্জামান তিনি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন তার বিভিন্ন পারফরমেন্সের কারণে বা পারফরমেন্সের জন্য। যেমন একটি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন সিডনি ওয়াটার কনজারভেশন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি অ্যাওয়ার্ড ইন 2006। তার এক্সপার্টাইজ এবং বিভিন্ন এক্সপার্টাইজমেন্টের কারণে তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবং অলসো হি রিসিভড দ্য নিউ সাউথ ওয়েলস গ্রিন গ্লোব অ্যাওয়ার্ড হুইচ ইজ অ্যাওয়ার্ডেড বাই the New South Wales Department of Energy, Utilities and Sustainability for his work in managing water recycling and reuse project across the council. এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। মিস্টার শামীম শামসুজ্জামান, হি ওয়াজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বাট স্টিল তিনি বিভিন্ন এখনো সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিস্টের সাথে জড়িত রয়েছেন। বাট এক সময় হি ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড হি ওয়াজ এ ফর্মার প্রেসিডেন্ট এট লেখেম্বা বাংলা স্কুল which is in নিউ সাউথ ওয়েলস। আমরা সবাই জানি যারা সিডনিতে রয়েছে বা অস্ট্রেলিয়াতে যারা রয়েছে। এবং হি ওয়াজ এ ফর্মার প্রেসিডেন্ট রংধনু ওয়াজ বাংলা কালচারাল সোসাইটি ইনক। Still, currently he is an executive member of this organization. So Mr. শামীম শামসুজ্জামান, আপনাকে আমাদের আজকের এই বাংলা কথা লাইভ অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মহসিন ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ আপনাদের টিমকে অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ মিস্টার শামীম শামসুজ্জামান, আপনি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনি নিশ্চয়ই জানেন বা অবগত রয়েছেন আমরা বাংলা কথার মাধ্যমে প্রতি সপ্তাহে উইকেন্ডে এই সময়টিতে আমরা একটা লাইভ শোর আয়োজন করে থাকি। আমাদের দর্শকরা বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন্স আমাদেরকে করে থাকেন। সেই কোশ্চেন্স গুলোর আলোকে বিভিন্ন টপিক নিয়ে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন আয়োজন করে থাকি। অনুরূপভাবে আমাদের আজকের এই আয়োজনের যেই টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাস ও আমাদের বৈশ্বিক পরিবেশ নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ বা ওয়ার্ল্ডের যে এনভায়রনমেন্টটি সেটি আসলে ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা হিউম্যান বিং এই পৃথিবীতে বসবাস করছি বা আমরা যারা এই পৃথিবীতে আমাদের ফিউচার যে জেনারেশন তারা থাকবে, আমাদের যে এনভায়রনমেন্টটি সেটি ডেফিনেটলি একটি ভেরি ইম্পর্টেন্ট। এবং এনভায়রনমেন্ট নিয়ে এবং এর সাথে বর্তমান সময় যে আমরা কোভিড প্যান্ডামিক যে সিচুয়েশনটি আমরা এই মুহূর্তে আমরা বহন করছি, পৃথিবীর সমস্ত মানুষ, প্রতিটা দেশ, প্রতিটি সোসাইটি, এর সাথে আমাদের যে বৈশ্বিক পরিবেশ কোনো না কোনোভাবে এটি রিলেটেড এবং এটি খুব ভালোভাবে এই মুহূর্তে অ্যাফেক্টেড। তো আমরা ওভারঅল করোনা ভাইরাস এবং আমাদের বৈশ্বিক পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আজকে পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে আমরা আপনার সাথে কথা বলবো। আমাদের দর্শকদের বিভিন্ন কোশ্চেন্স তারা আমাদেরকে আগে করেছেন, সেই কোশ্চেন্সগুলো আমি বিশেষ করে আপনার কাছে তুলে ধরবো এবং আপনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। দর্শক, তো চলুন আমরা আমাদের পুরো লাইভ শোটি আমরা এনজয় করি এবং আমরা এখান থেকে বিভিন্ন ইনফরমেটিভ তথ্য নেওয়ার চেষ্টা করি। মিস্টার শামীম শামসুজ্জামান এর বিভিন্ন উত্তরের মাধ্যমে বা তার বিভিন্ন রিসার্চকৃত বা তার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমরা জিনিসগুলো আজকে ইনফরমেটিভ জিনিসগুলো জানার চেষ্টা করব। মিস্টার শামীম শামসুজ্জামান, আপনার কাছে আসলে আমি শুরুতে যে কোশ্চেন্সটি নিয়ে আমি আসতে চাই, আমার সেই কোশ্চেন্সটি সেটি আসলে নিশ্চয়ই আপনি অলরেডি জেনে গেছেন যে আমাদের দর্শকদেরই কোশ্চেন্স, সেটি আমি আজকে আপনার সামনে তুলে ধরবো, আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। শামীম শামসুজ্জামান, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে বিশ্বব্যাপী
কতটা জলবায়ুর পরিবর্তন হয়েছে এবং আপনার দৃষ্টিতে এর কারণগুলো কি কি, বা আপনি এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার রিসার্চের আলোকে? আমরা আসলে জানি আপনি ওভার 18 ইয়ার্স এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতে, অস্ট্রেলিয়ার মতো একটি দেশে নিউ সাউথ ওয়েলসের মতো একটি রিনাউন্ড সাইটের ভিতরে র্যান্ডরিং সিটি কাউন্সিলের মাধ্যমে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, বিশেষ করে এই সেক্টরটি নিয়ে আপনি কাজ করছেন এবং আপনি এই সেক্টরে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তা আপনি কিভাবে বিষয়টিকে মূল্যায়ন করবেন বা আপনার উত্তরটি কি এই কোশ্চেনটি নিয়ে? ধন্যবাদ ধন্যবাদ মহসিন ভাই, ধন্যবাদ বাংলা কথার টিম। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যেটা করছেন আপনি আমাকে। আপনি যদি দেখেন যে 1700 মানে 1700 শতাব্দীতে মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা স্টার্ট হয়। আর যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা স্টার্ট হয়, এরপরে হয়ে যায় মনে করেন যে বিভিন্ন ধরনের ফসিল ফুয়েল বার্নিং, এনার্জি ফ্রম দ্য কোল, তারপরে আপনার বিভিন্ন ধরনের হিউম্যান অ্যাক্টিভিটিস বেড়ে যায়, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিজ তৈরি হতে থাকে, বিভিন্ন মানুষের ডিমান্ড, মানুষের লাইফ এক্সপেকটেশন বাড়তে থাকে, সবকিছু বাড়তে থাকে, যার ফলে হয় কি, এর ফলে হয় কি গ্রিন হাউস গ্যাস ইমিশনটা বাড়তে থাকে। এবং এটার কারণে মূলত আপনারা জানেন হয়তো গ্রিন হাউস গ্যাসের মেইন কন্ট্রিবিউটর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, তো এই দুইটা মেইন গ্যাসই মূলত গ্রিন হাউস গ্যাসটাকে বেশি বাড়ায়। এবং এজ এ রেজাল্ট কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে কি হচ্ছে, যে অস্ট্রেলিয়া বা সারা ওয়ার্ল্ডে রেইনফলের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার উইন্ড কন্ডিশন বা ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যাচ্ছে। প্রতি বছরই আমরা দেখি যে এই বছর রেকর্ড পরিমাণ বা হিট ওয়েভ হয়েছে, এই বছর রেকর্ড মানে ডিফারেন্ট টাইপের, মানে খুব হেভি বা স্ট্রং সাইক্লোন হয়েছে, যেটা আগে দেখা যায় না। তো এর কারণগুলো হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, যেটা আমরা আসলে আপনি দেখেন এখন যে পরিমাণ গাড়ির পরিমাণ বাড়ছে, আমরা মনে করেন যে এখন যে কোনো প্রোডাক্ট আমরা যেটা ইউজ করি, আপনার সেটা টিভি থেকে শুরু করে একটা লাইফ স্প্যান, খুবই শর্ট লাইফ স্প্যান, লাইক ওয়ান টাইম ইউজার। আপনি ফোন হচ্ছে ফেলে দিচ্ছেন, কোথায় যাচ্ছে? ওইটা ল্যান্ড ফেলে যাচ্ছে। ল্যান্ড ফেলে গেলে কি হচ্ছে, বা আমরা যে ফুড ওয়েস্ট খাচ্ছি, ফুড ওয়েস্ট করতেছি, এটা কোথায় যাচ্ছে? আপনারা গার্বেজ বিনে দিচ্ছেন, বিনটা কোথায় যাচ্ছে? ল্যান্ড ফেলে যাচ্ছে। ল্যান্ড ফেলে গেলে কি হচ্ছে, ওখানে আপনি এটা যে কম্পোস্ট তৈরি হচ্ছে, ওটা থেকে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। সেই মিথেন গ্যাসটাই আপনি মনে করেন যে গ্রিন হাউস ইমিশনটাকে বাড়াই দিচ্ছে। গ্রিন হাউস গ্যাস ইমিশন যে ব্ল্যাঙ্কেট, যেটাকে হিট মানে স্কেপ করতে বাধা দেয়, হিটটাকে ধরে রাখে, মানে পৃথিবীর কাছাকাছি ধরে রাখে, যার ফলে কি হয়, মানে টেম্পারেচারটা বাড়তে থাকে। আপনার যদি 1700 থেকে দেখা গেছে যে এটা 1.1 ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল মানে টেম্পারেচার বাড়ছে। এটার কারণে মনে করেন যে অনেক ধরনের প্রবলেম অলরেডি সৃষ্টি হয়েছে। মনে করেন বিভিন্ন ফ্লাডিং শুরু হয়েছে, আপনার মনে করেন বুশ ফায়ার, আপনার হিট ওয়েভস, আর অনেক ধরনের প্রবলেমই কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এটা হচ্ছে যে মেইন কারণ হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তন, মানে কেন হচ্ছে আর কি, কতটুকু হচ্ছে। এটার কাছে আমার কাছে মনে হয়েছে যে আমরা খালি মনে করি যে 1.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ নট এ বিগ ডিল। আপনি যদি এখন চিন্তা করেন যে এই 1.1 ডিগ্রি সেলসিয়াস আসলে ইজ এ বিগ ডিল, বিকজ অনেকে বলেন যে এটা ইকুইভ্যালেন্ট টু 4 মানে 4টা হিরোশিমা যদি অ্যাটম বোম যদি হয়, ডেটোনেশন হয় পার সেকেন্ডে, যে পরিমাণ হিটটা তৈরি হয় সে পরিমাণ হিটটা, এবং বাংলাদেশের কিন্তু অনেক ল্যান্ড অলরেডি কিন্তু আন্ডার দ্য ওয়াটার, যেহেতু বাংলাদেশ ক্লোজ টু সি লেভেল। তো এগুলো মেন রিজন। জি, ধন্যবাদ জনাব শামীম শামসুজ্জামান। যে আমরা আশা করি যে নিশ্চয় আমাদের দর্শক আপনার এই ইনফরমেশনের মাধ্যমে তারা অলরেডি জানতে পেরেছে যে জলবায়ু পরিবর্তন আসলে এর কারণগুলো কি কি, যে আপনার দৃষ্টিতে আপনি এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমি আসলে আপনার কাছে আমাদের সেকেন্ড কোশ্চেনটি, আমাদের দর্শকদের যে কোশ্চেনটি সেটি নিয়ে আসতে চাই। যে আমাদের সেকেন্ড কোশ্চেনটি হচ্ছে, আমরা জানি যে কোভিড-19 অলরেডি চলছে, একটি প্যান্ডামিক চলছে পুরো বিশ্বব্যাপী, এবং এটি অলরেডি পুরো পৃথিবীর মানুষকে একটি নাড়া দিয়ে দিয়েছে। আমরা সবাই জিনিসটি অলরেডি অবজার্ভ করছি, বা আমরা নিজেরা এটি সাফার করছি কোনো না কোনো ভাবে। তো আমরা জানি যে জলবায়ুর পরিবর্তনের ফলে কোভিড-19 যে করোনা ভাইরাস দিয়ে মানব জাতির লড়াইটি শুরু হয়েছে সবেমাত্র,
হুম। এখন অনেকেই বলছে যে আরো অনেকগুলো মহামারী ইন ফিউচারে আরো আসছে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইন ফিউচারে কি আসলে কি এই টাইপের বিশেষ করে কোভিড-19 এর মতো বা তার চেয়ে আরো কোনো ভয়াবহ কোনো মহামারী আসার সম্ভাবনা রয়েছে? ওয়েল কোভিড-19 তো আপনারা জানেন, সবাই আমরা জানি যে এটা একটা very infectious disease, especially viral disease, which জি, which basically cause respiratory illness. এর আগেও এই ধরনের ডেডলি ভাইরাস দেখা গেছে। আপনি যদি স্প্যানিশ ফ্লু বলেন বা বার্ড ফ্লু বলেন বা প্লেগ বলেন, যেটাকে ব্ল্যাক ডেথ বলা হতো। তো জি, এগুলা ছিল এবং সামনে ওইগুলো আসবে। কিন্তু যেটা যেটা এই বিশেষ করে কোভিড-19টা বেশি ডেডলি আমাদের জেনারেশনে মনে হয়েছে। কারণ আমাদের জেনারেশন এক্সপেকটেশন বা ডিমান্ড অনেক হাই আমাদের। আমরা কখনো চিন্তা করি না যে 21st সেঞ্চুরি এসে আমরা সামান্য একটা ভাইরাসের কাছে হেরে যাবো। এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু জি, ট্রু। হয়তো আগে মানুষজন মনে করতো যে না, আমাদের হয়তো ওই ধরনের টেকনোলজি নাই। আমরা হয়তো ওইভাবে মেডিকেল অ্যাডভান্স না। তো মানে আমরা হয়তো ভাইরাসের সাথে পেরে উঠি নাই। কিন্তু এখন মানুষজন মনে করে উই ক্যান ডু এনিথিং উই ওয়ান্ট। উই ক্যান জি। চেঞ্জ এনিথিং উই ওয়ান্ট। এইবার তো আমি আপনার সাথে আসলে এক্ষেত্রে একটু হুম, সুর মিলিয়ে বলতে চাই যে জিনিসটি বিশেষ হুম, করে কোভিড-19 এর পূর্বে আমাদের লাইফস্টাইলটি একরকম ছিল। হুম, আর হুম, এই কোভিড-19 টিকে যদি আমরা পজিটিভ ভাবে নেই, যে এই হুম, ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেক কিছু আসলে লার্ন করেছি। যে আমরা হুম, এমনভাবে লার্ন করেছি যে সেখান থেকে আমরা নিজেদেরকে কিভাবে আসলে স্ট্রং ভাবে তৈরি করতে পারি ও আমাদের হুম, লাইফকে সারভাইভ করার জন্য। আপনি অলরেডি দেখছেন যে আমাদের বাংলাদেশ বা অস্ট্রেলিয়াতে কোভিড-19 আসলে মানুষের লাইফটাকে স্তব্ধ করে দিয়েছে। বাট আসলে কিন্তু আমরা ওইভাবে কিন্তু থেমে নেই। আমাদের হুম। এক্টিভিটিস কিন্তু কোনো না কোনোভাবে চলছে। তো which is very true জি, আপনি আ আ শুরু ক আ আমাদের এগুলো ঠিক না। এখন আমরা হয়তো অফিসে আগে ৫ দিনে আমরা যেতাম। এখন হয়তো অফিসে অনেকে দেখা যাচ্ছে ৫ দিনে বাসা থেকে কাজ। বাট হ্যাপেনিং উইল নেভার স্টপ। যেটা জি, আপনি বললেন, হ্যাঁ, অবশ্যই এটা আমরা অনেক কিছু শিখছি, লেসন লার্ন। তো সামনে যে মহামারীগুলো আসবে, হয়তো আমরা অনেকটাই প্রিপেয়ার থাকবো সামনের এই ধরনের ভাইরাসকে মোকাবেলা করার জন্য বা এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য। যেটা হয়তো আমাদের জেনারেশন, আমাদের হয়তো গ্র্যান্ডফাদাররা তারা হয়তো ওভাবে পারে নাই। কারণ ওই ধরনের মেডিকেলে ওরা অ্যাডভান্স ছিল না বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স ছিল না। এখন তো জি, পুরোটাই কিছু একটা মানে একটা মনে করেন যে একটা সোসাইটি হয়ে গেছে অলমোস্ট। সবাই জি, আমরা জানি কি হচ্ছে। এটা হয়তো আজ থেকে ২০ বছর আগেও সম্ভব ছিল না, ৩০ বছর আগেও সম্ভব ছিল না। জি, তো আম ওয়েল এখন এটা এক ধরনের চ্যালেঞ্জ। তবে আমার কাছে মনে হয় যে কোভিড-19 এর চেয়েও বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। জি, কোভিড-19 ভাইরাস আসবে, যাবে। হয়তো এর এর লাইফ স্প্যান হয়তো ১ বছর, ২ বছর না হলে ৩ বছর। কিন্তু জি, এটা হয়তো একটা ড্যামেজ হবে, ইকোনমিক্যাল ব্যাটারিটা হবে। সেটা হয়তো ৪-৫ ইয়ার্স এর মধ্যে হয়তো আবার ওয়ার্লড এটাকে কাটিয়ে তুলবে। কিন্তু জি, মানে গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্টটা সেটা কিন্তু অনেক, অনেক লং লাস্টিং এফেক্ট। জি, ট্রিলিয়ন ডলার ওয়ার্ল্ড উইল লুজ। জি, যদি মনে করেন যে ফর এক্সাম্পল সায়েন্টিস্টরা প্রিডিক্ট করতেছে বাই 2050 তে বাংলাদেশের 11% ল্যান্ড উইল গো আন্ডার দ্য সি। দেন হোয়াটস গোইং টু হ্যাপেন দোজ পিপল? what they are going to do? জি, What were they lost? ডেফিনিটলি ট্রু। তো এ এ এ আপনি অস্ট্রেলিয়ার কথা ধরেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, যখন কোন রেইনফল হচ্ছে না। We are the driest continent in the earth. আমাদের গত বছর আমাদের 40% লেস রেইনফল হয়েছে। জি, যখন টেম্পারেচার বাড়ে, রেইনফল থাকে না, তখন কি হয়? তখন অলরেডি আমাদের বুশগুলা কি খুব ড্রাই হয়ে যায়। জি, জি, only just one লাইটিং স্ট্রাইক, যেটা জি, আমরা বিদ্যুৎ ঝলকানি, যেটা হচ্ছে বিদ্যুৎ থেকে যেটা হয় আরকি। মানে সরি থেকে যেটা আমরা যে থান্ডার স্টর্ম যেটা বলি। তো লাইটিং স্ট্রাইকটা জাস্ট এত ড্রাই হয়ে থাকে যে একটা লাইটিং স্ট্রাইকই কিন্তু এটাকে আগুন ধরায় দিতে পারে। জি, হেক্টর, থাউজেন্ড হেক্টর কিন্তু পড়ে যাচ্ছে। আমরা গতবার দেখছি কি হারে আ এই মানুষ অসহায়, কিভাবে পশু-পাখি অসহায় এটার জি। কাছে। তো অবশ্যই আমাদের দর্শকদের বিভিন্ন কোশ্চেনস রয়েছে আমাদের এই দাবানল বা বুশ ফায়ার নিয়ে। সেটি নিয়ে হুম, আমি অবশ্যই আপনার কাছে আসছি। তো হুম, আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দর করে আমাদের 2nd কোশ্চেনটি আপনি খুব ভালোভাবে এক্সপ্লেইন করে বলেছেন। যে আমি আরেকটি কোশ্চেনস নিয়ে আপনার কাছে আসতে চাই। সেই কোশ্চেনসটি জলবায়ুর পরিবর্তন কি আপনার কাছে কি মনে হয়? জলবায়ুর পরিবর্তন কি ভবিষ্যতে আমাদের এই বর্তমান সময়ে বিশেষ করে কোভিড-19 কে আমরা দেখছি যে এমনি করে ইন ফিউচার এ জলবায়ুর পরিবর্তনটি ভবিষ্যতের সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করা মানুষের জন্য কি আরো কঠিন করে তুলতে পারে? আপনি কি মনে করেন? ওয়েল আ আ আম
অবশ্যই কঠিন করে ফেলবে, কারণ আপনার যখন একটা এনিমি থাকে তখন আপনি ফাইট করবেন একটা এনিমির সাথে। যখন আপনার এনিমি দুইটা হয়ে যাবে, আপনি ফাইট করবেন কি, আপনার মোর রিসোর্স লাগবে দুইটার সাথে ফাইট করতে। আপনি মানুষটা একটা, কিন্তু আপনি ফাইট করতেছেন দুইটার সাথে, জি দুইটা 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 দুই টাইপের জিনিসের সাথে আপনি ফাইট করতেছেন। অবশ্যই আপনার জন্য টাফ হয়ে যাবে। জি তো আপনার এই ক্লাইমেট চেঞ্জ মানে শুধু যে আপনার এই যে বুশফায়ার আছে আমাদের অস্ট্রেলিয়াতে তা না, ওয়াটার শর্টেজ জি ওয়াটারের উপরে বড় একটা এফেক্ট করতেছে। তাহলে কি আপনি দেখেন ত্রিমুখী যুদ্ধ করতে হচ্ছে আপনাকে। জি তো যেটা যেটা খুবই টাফ, যেটা খুবই টাফ এবং খুবই চ্যালেঞ্জিং। জি। তো এখন আপনার কি মনে হয় যে এই জিনিস এটাকে বিশেষ করে এই জিনিসটাকে আমরা যদি আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই বা ভবিষ্যতে আমরা বিভিন্ন সংক্রামক যে ব্যাধিগুলো ভবিষ্যতে আসবে বা আসার সম্ভাবনা রয়েছে, এই জিনিসগুলোকে সঠিকভাবে যদি আমাদের মোকাবেলা করতে হয়, কি ধরনের স্টেপ গুলো বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমাদের এখন থেকে এটি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? Oh, definitely. Look, anything we do, definitely we need a changing our government policy. Definitely, any country government policy খুব ইম্পর্টেন্ট। জি আমরা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি। যেমন মনে করেন যে রিনিউয়েবল এনার্জি, জি যে আমাদের অস্ট্রেলিয়াতে কিন্তু মেইনলি ইলেকট্রিসিটি কোত্থেকে আসে, কোল ফায়ার থেকে আসে। কোল ফায়ার মানে কি, আপনার কার্বন ডাইঅক্সাইড ইমিশন মিনস গ্রিন হাউস ইফেক্ট। তো আপনি যদি রিনিউয়েবল এনার্জি করেন, ইউজ করেন, তাহলে আপনি এটা কমে আসবে। আপনি যদি ডিফরেস্টেশন কমাই দেন, তাহলে আপনি এটা কমে আসবে। আপনি যদি সাস্টেনেবল ট্রান্সপোর্ট ইউজ করেন, যদি বাইসাইকেল ইউজ করেন, আপনি এটা কমে আসবে। তো এগুলো রোধ করতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি এখন ফুড লেস ওয়েস্ট করেন, যে যেটুকু আমি খাবো সেটুকুই আমি শুধু কুক করবো, এর বেশি না, তাহলে আপনি কম ওয়েস্ট ল্যান্ড। আপনি যদি ওয়ান টাইম প্রোডাক্টগুলো কম কিনেন, তাহলে কি আপনি যদি সবসময় রিইউজ করেন, তাহলে এটা ল্যান্ডফিলে ওয়েস্টটা যাচ্ছে কম, যার ফলে আপনার মিথেনটা কম হচ্ছে আর কি, প্রডিউস হচ্ছে। জি যার ফলে আপনি কি গ্রিনহাউস গ্যাসটাকে আপনি রিডিউস করতেছেন। যত আপনি রিডিউস করবেন, যত আপনি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করবেন, যত সাস্টেইনেবল ওয়েতে আপনি যাবেন, লিভিং এ যাবেন, তত আপনার মনে করেন যে তত কি হবে, আমরা এই গ্রিনহাউস গ্যাস ইমিশন তথা আপনার গ্রিনহাউস যে গ্যাস আপনার গ্লোবাল যে ওয়ার্মিংটা, এটাকে আমরা কিছুটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। তাহলে আপনি জি আপনি অনেকটা কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। তাহলে যখন এই ধরনের ভাইরাস এসে আক্রমণ করবে আপনাকে, তখন তখন আপনাকে হয়তো অনেকটা আপনার জন্য ইজি হয়ে যাবে এটা 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 একটু শক্তভাবে মোকাবেলা করার জন্য। জি নিশ্চয়ই। যে হ্যাঁ, না আমি এবং আমিও বিশ্বাস করি যে বিশেষ করে আমাদের দর্শক বা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, নিশ্চয়ই এটি একটি ভেরি গুড পয়েন্টস যে আপনি মেনশন করেছেন যে আমরা এখন থেকে যদি এই ব্যাপারগুলো নিয়ে প্রিপেয়ার্ড থাকি, তাহলে হয়তো ভবিষ্যতে এমনকি আমরা যদি বেঁচে নাও থাকি, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য সহজ হবে এই ধরনের সংক্রামক ব্যাধিগুলোকে মোকাবেলা করার জন্য। মিস্টার শামীম শামসুজ্জামান, আপনার কাছে আমি আরেকটি কোশ্চেন আমি জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে রয়েছেন। আমরা জানি যে আপনি ইভেন এই কাউন্সিলে একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো আপনি নিঃসন্দেহে বলা যায় যে আপনি একজন অস্ট্রেলিয়ান এজ ওয়েল এজ আপনি একজন বাংলাদেশি। তো আপনি একজন বাংলাদেশি অস্ট্রেলিয়ান হিসেবে আপনার কাছে আমি যে জিনিসটি আসলে জানতে চেষ্টা করবো বা আমাদের দর্শকরা আমাদের কাছে কোশ্চেন্স করেছেন যে আপনি বিশেষ করে জলবায়ুর পরিবর্তনের ফলে যে আমাদের বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই কি প্রবলেমগুলো ইন ফিউচারে ফেস করার সম্ভাবনা রয়েছে, আর আপনি যদি মনে করেন যে যেই প্রবলেমগুলোতে তারা ফেস করার সম্ভাবনা রয়েছে বা এগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং আমাদের অস্ট্রেলিয়াতে। থ্যাংক ইউ মহসিন ভাই। আসলে আমি কিছুটা টাচ করে গেছি, আবারও বলছি, অস্ট্রেলিয়াতে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, আমাদের কিন্তু ফ্লাড হচ্ছে। আপনার এখনো মনে হয় আমরা ফ্লাড লিভি দিয়ে যাচ্ছি। আপনারা যদি ট্যাক্স রিটার্ন করতে চান, দেখবেন মনে হয় ওখানে একটা ফ্লাড লিভি বসেছে। আপনার হয়তো জি মনে আছে নিউজিল্যান্ডে খুব বড় ধরনের ফ্লাড হয়েছে। তো জি হ্যাঁ আমি আগেই বলছি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আপনার পুরো রেইনফল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, পুরো ক্লাইমেট প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। যখন ফ্লাড হচ্ছে অনেক মানে বড় ধরনের ফ্লাশ ফ্লাড হচ্ছে। আবার যখন ড্রাউট হচ্ছে, প্রলং ড্রাউট হচ্ছে, যেমন 2019 সবচেয়ে বেশি ড্রাউট হয়েছে। আপনি যখন এর ফলে কি হচ্ছে, টেম্পারেচার 40 বা 45 ডিগ্রি টেম্পারেচার গেছে। হটেস্ট ইয়ার ইন অস্ট্রেলিয়ান হিস্ট্রি 2019 ওয়াজ। যার ফলে কি হচ্ছে, হিট জি ওয়েভের কারণে কি হচ্ছে, মানুষজন মারা যাচ্ছে। যারা একটু বয়স্ক মানুষ তাদের সমস্যা হচ্ছে। বুশফায়ার তো হচ্ছে, এটা তো আউট অফ কন্ট্রোলে গতবার ছিল 2019 এবং আর্লি 2020। জি আপনারা জানেন কি অবস্থা হয়েছে অস্ট্রেলিয়াতে, এটা তো আপনি সবাই টিভিতে দেখছেন যে কি অসহায় মানুষ। আমাদের গ্রেট ব্যারিয়ার আচ্ছা রিফ
আসলে আপনার কথার আলোকে কথাটি চলে আসে যে আমরা ইভেন লাস্ট ইয়ার আমরা দেখেছি যে যেভাবে বুশ ফায়ার হয়েছে, এবং অনেকেই বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে ইভেন গত 20 ইয়ার্স, লাস্ট 20 ইয়ার্স, ইভেন 25 ইয়ার্স তারা এই দেশে বসবাস করছেন পরিবার নিয়ে, কিন্তু তারা কখনো আসলে দেখেননি এমনটি যেটি গত বছর হয়েছিল বুশ ফায়ার বা দাবানল আমরা যেটিকে বলে থাকি। যে আপনার আসলে কি মনে হয় যে আমাদের বুশ ফায়ার বা এত দাবানল অস্ট্রেলিয়াতে এত ঘন ঘন হওয়ার কারণটা কি? প্রতি বছর কিন্তু আমরা এটি আসলে লক্ষ্য করছি যে সবসময় বুশ ফায়ার হচ্ছে, বাট গত বছরটি ছিল এক্সেপশনাল আমাদের সবার জন্য। আপনার কি মনে হয় যে এত বেশি হওয়ার কারণ কি? এভরিথিং ব্যাক টু গ্লোবাল ওয়ার্মিং, এভরিথিং গোজ লিঙ্ক টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। কারণ আপনি যদি অস্ট্রেলিয়াতে চিন্তা করেন, অস্ট্রেলিয়া হচ্ছে ড্রাইস্ট কন্টিনেন্ট ইন দ্য আর্থ, ড্রাইস্ট জি, কন্টিনেন্ট, মানে আমাদের সবচেয়ে কম রেইনফল হয়। আর যখন রেইনফল কম হয় তখন কি হবে? তখন চারিদিকে শুধু মনে হয় যে মানে সব শুকাই আছে, মনে হচ্ছে যে একটুখানি কেউ একটু আগুন জ্বালাই দিলেই মোটামুটি কিন্তু ধরে যায়। একটু তো ধরে যাবে। হ্যাঁ, জি, তাই না? এটাই হয়েছে, যার ফলে গত বছর কিন্তু 40% লেস রেইন হয়েছে দ্যান প্রিভিয়াস ইয়ার। তো প্রতি বছর এরকম হচ্ছে, প্রতি বছরে রেকর্ড করতেছে। তো যেহেতু আমাদের আমাদের এত মাথা ব্যথা নাই, আমরা নিজেদের এখন মানে অনেকটা সেলফিশই হয়ে গেছি যে হোয়াট ফর মি, I need a জি, TV, I need 4 TVs, I'll buy 4 TVs. I need a 2 or 3 air conditioner, I'm going to buy 3 conditioner. I can afford it. জি, বাট এভরি অ্যাকশন গট এ কনসিকুয়েন্সেস। আপনি যেটা জি, করবেন তার কিন্তু একটা কনসিকুয়েন্সেস থাকবে, তাই না? সেটা ব্যাড হতে পারে, গুড হতে পারে। তবে এক্ষেত্রে এসব ক্ষেত্রে ব্যাডই বেশি হচ্ছে। যে আমাদের লাইফ স্টাইল, আমার এই গাড়িটা পছন্দ না, গাড়িটা ফেলে এই করে দিয়ে দিচ্ছি, আমি নতুন গাড়ি কিনতেছি। কারণ আমি ক্যান অ্যাফোর্ড। কিন্তু আমি কখনো চিন্তা করি না এনভায়রনমেন্ট কি হবে। আমি একটু কম টাকা দিয়ে পাচ্ছি, ওটার ইমোশন রেটিংটা ভালো না, তারপর আমি কিনছি। কারণ কি? আমি কেয়ার করছি না যে কত এনার্জি রেটিং যখন ফ্রিজ কিনতে যাচ্ছি, বা আমি যে 5 স্টার রেটিং কিনা যেটা এনার্জি সেফিশিয়েন্ট বা একটু দাম দিতে হবে বেশি, বাট আমি ওদিকে যাচ্ছি না। তো এগুলো সবইগুলোরই ইফেক্ট আছে। ওয়েল, অস্ট্রেলিয়াতে তো আপনি জানেন যে ইলেকট্রিসিটি খুব এক্সপেন্সিভ, এবং অস্ট্রেলিয়ার ইলেকট্রিসিটি আসেই কিন্তু আপনার কোল ফায়ার। জি, জি, যখনই আমরা বলি যে না আমরা রিনিউয়েবল এনার্জিতে যাব বা হাইড্রো এনার্জিতে যাব, তখন গভর্নমেন্ট বলে আরো এক্সপেন্সিভ হয়ে যাবে। কিন্তু আমরা জি, চিন্তা করি যে এই এক্সপেরিয়েন্সটা চিন্তা করি, যখন বুশ ফায়ারে হাজার হাজার হেক্টর যখন পুড়ে যাবে তখন কি হবে? জি, ট্রু, তো জি, এরপরও যে বুশ ফায়ার গুলো আমাদের এখানে হয়, সেগুলো আপনি দেখেন যে আমরা অনেকে সিগারেট খাই। যারা সিগারেট খায় অনেক সময় তারা চিন্তা করে না সিগারেট বারটা হয়তো হলিডেতে যাচ্ছে, কোথাও যাচ্ছে, সিগারেট বারটা দেখা যাচ্ছে যে আপনার উইন্ডো থেকে ফেলে দিল। ওই জি, সিগারেট বারটা যেহেতু মনে করেন বৃষ্টি হচ্ছে না ফর 2 মান্থস, গত বছর আমার মনে হয় এরকম হয়েছে যে 8 কি 10 উইকস কোনো বৃষ্টি হয়নি, তখন কি চারিদিকে হলো ড্রাই, আপনি যেদিকে যান শুধু ড্রাই। ওই সিগারেট বারটা যখন ওখানে যায় তখন কি হয়? ইট কজ ফায়ার। জি, ট্রু। লাইটিং স্ট্রাইক এবং সিগারেট বার আমার মনে হয় যে মানে কজ মোর ফায়ার, বুশ ফায়ার। এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আরো বেশি বোধহয় সচেতন হওয়া উচিত, যে আপনি যেটি বললেন যে আমরা অনেকটা এডুকেশন। সেলফিশ হয়ে গিয়েছি। জি, আমরা একটু এডুকেশন। আত্মকেন্দ্রিক বেশি করে চিন্তা করি, যে রাদার দেন আমরা নিজের আত্মকেন্দ্রিক চিন্তাটা না করে আমার বোধহয় মনে হয় যে আমরা বিশেষ করে আমাদের ওভার এনভায়রনমেন্ট বা সোসাইটি বা আমাদের জেনারেশন নিয়ে আমাদের বেশি বেশি করে আরো চিন্তা করতে হবে, আমাদের এনভায়রনমেন্টকে সেভ করতে হবে, বাঁচাতে হবে। হয়তো আমরা একটু ভালোভাবে বেঁচে যাচ্ছি বা আমরা লাইফ লিড করছি, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের জেনারেশন ভবিষ্যতে কি হবে, বা আমাদের পরে আমাদের জেনারেশন যারা আসবে তারা কিভাবে এই পৃথিবীতে বাস করবে, যদি আমরা ওইভাবে বসবাসের উপযোগী করে এনভায়রনমেন্টকে রেখে না যাই, বা ওই ধরনের কোনো স্টেপ আমরা হাতে না নিই। আপনাকে আমি যে আপনি আপনাকে আমি জি, আরেকটা উদাহরণ দিবো, আমি আশ্চর্য হয়ে যান, যেটা আমি নিজেই খুবই আশ্চর্য হয়েছি যে আমাদের এই অস্ট্রেলিয়াতেই মানুষজন শুধুমাত্র মানে অস্ট্রেলিয়া যে একটা মানে বিচের একটা ভিউ পাওয়ার জন্য যার সামনে যদি গাছ থাকে সেই গাছটাকে কিল করে, কিন্তু সে জি, জানে না সেই গাছটা তার জন্য কত ইম্পর্টেন্ট। তো আমরা জি, কি অবশ্যই। ধরনের সেলফিশ। তো এটা তো আলটিমেটলি সে মনে করছে আমি তো এফেক্টেড, আমি নট এফেক্টেড, কিন্তু আলটিমেটলি আমাদের এক ভাই বা একজন অস্ট্রেলিয়ান কিন্তু গেট এফেক্টেড বিকজ অফ হিজ কজ। তো জি, জিনিসটা হচ্ছে এরকম আর কি, সবকিছুরই মানে কনসিকুয়েন্সেস আছে। হয়তো আপনি ডাইরেক্টলি, আমি না পাইলে আরেকজন পাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাতে হবে, এডুকেট করতে হবে যে লোক, দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রাইট ওয়ে এন্ড দিস ইজ দ্য রং ওয়ে। কারণ তারাই জি, তো ভবিষ্যতে এই অস্ট্রেলিয়াকে লিড দেবে, তারাই তো ভবিষ্যতে এই কন্ট্রিবিউট করবে সোসাইটিকে বিল্ড আপ করার জন্য, কমিউনিটি তথা কান্ট্রিকে বিল্ড আপ করার জন্য। And জি, which is very- অবশ্যই। জি, নিশ্চয়ই। জি। জনাব শামীম শামসুজ্জামান, আপনার কি মনে হয় বা আপনি কিভাবে একটু ব্যাখ্যা করবেন যে আমরা যেমনটি বুশফায়ার বা দাবানল আমরা অস্ট্রেলিয়াতে খুব বেশি বেশি দেখছি, বা গত বছর অনেক বেশি হয়েছে, আমরা সবাই এটি জানি। তো এটিকে রোধ করার কি আসলে কোনো উপায় নেই, বা যদি উপায় থেকে থাকে
যে আপনি কিভাবে এটি একটু ব্যাখ্যা করবেন যে আমরা কিভাবে এটিকে রোধ করতে পারি, এটিকে কমিয়ে নিয়ে আসতে পারি। আপনারা তো হয়তো জানেন যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বিভিন্ন ধরনের এডুকেশনাল টাইপ ম্যাটেরিয়ালস বা এডুকেশন টাইপের মেসেজ কিন্তু কমিউনিটি দেয় যে যখন তোমরা হলিডেতে যাবা ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যখন ফায়ার ব্যান বলে তখন ফায়ার ব্যান নিশ্চয়ই অনেকে কতবার ফাইনও খাইছে, অনেকে ফায়ার ব্যান উপেক্ষা করে তারা কোল বারবিকিউ করছে, দ্যাট ক্যান কজ প্রবলেম। যখন এরা অনেকে ডেঞ্জ করে গ্লাসের বোতল ফেলে দেয় আপনার ফরেস্টে, দে শুডন্ট বি ডুইং দ্যাট। তো যখন মনে করেন যে কিছু জিনিস পারা যাবে না কন্ট্রোল করতে, যেমন লাইটিং স্ট্রাইক, এটা তো আপনার আমার হাতে না, লাইটিং স্ট্রাইক, তাই না? লাইটিং স্ট্রাইক হবে যখন বৃষ্টি হবে না, তখন আলটিমেটলি এটা তো অস্ট্রেলিয়াতে আসলে there is no way we can stop bushfire, but we can reduce, we can manage. We cannot eliminate bushfire in Australia. There is no way. The Australian main problem হচ্ছে যে we got so much bush, but we got a less rainfall. We have a less resource to manage. আপনারা তো গতবার ফায়ার ফাইটারদের অবস্থা, তাদের জন্য আমাদেরকে ডোনেশন কালেক্ট করতে হয়েছে। অনেক ফায়ার ফাইটার খুব কম বেতনের চাকরি, অনেকেই ভলেন্টারি কাজ করে। অথচ দেখেন যে অস্ট্রেলিয়া আমরা কিন্তু অনেকটা হাই রিস্ক বুশফায়ার কান্ট্রি, কিন্তু আমাদের মানে আমি আগেই বলছি যে গভর্নমেন্ট পলিসি খুব ইম্পর্টেন্ট। অথচ দেখেন আপনি এই নিয়ে আমাদের গতবার কিন্তু অনেকেই ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছে যে কিভাবে আমাদের বুশফায়ার অলওয়েজ এ প্রবলেম ফর এভরি ইয়ার, ইভেন দিস ইয়ার। আমার মনে হয় যে দিস ইয়ারও অনেকটা হিট ওয়েভ আসবে, এবং দিস সামারও দেখবেন যে হয়তো আবার বলবে যে hottest summer in the Australian history. I won't be surprised. এবং আমি প্রেডিক্টিং যে this summer will be hottest summer again. ইভেন আপনি নিশ্চয়ই বোধহয় লক্ষ্য করেছেন যে আই থিঙ্ক যে লাস্ট উইকে বা সম্ভবত থার্সডেতে সম্ভবত লাস্ট উইকে টেম্পারেচার অনেক হাই ছিল, মনে হয়েছিল যে অলরেডি বোধহয় সামার চলে এসেছে। যদিও এখন আজকে রাতের এনভায়রনমেন্টই বা রাতের ওয়েদারটি যদি আমরা ফিল করি, লাস্ট উইকে থার্সডে এবং আজকের ওয়েদার পুরোপুরি অপোজিট যা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে অনেকটা বলা যায় যে একটু অনিশ্চয়তার মধ্যে যে আমাদের আবহাওয়াটি, এটি খুবই দ্রুত চেঞ্জ হচ্ছে আবহাওয়াটি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আমাদের বিভিন্ন যে এটাকে কিভাবে আমরা রোধ করতে পারি আপনি কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন, প্লাস আপনি বলেছেন যে এটিকে 100% রোধ করার কোনো ওয়ে নেই, বাট আমরা রিডিউস করতে পারি। নিশ্চয়ই আমাদের দর্শক যারা আজকে আমাদের লাইভটি শুনছেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার ভিতরে, যে আমরা নিশ্চয়ই এখান থেকে অনেক ইনফরমেটিভ কিছু তথ্য আমি বিশ্বাস করি যে আমাদের এই শোর মধ্যে আপনারা পেয়েছেন। তো জনাব শামীম শামসুজ্জামান, আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে পানি অপচয় রোধ নিয়ে কাজ করছেন অস্ট্রেলিয়ার লোকাল গভর্নমেন্টে, হুইচ ইজ রেন্ডউইক সিটি কাউন্সিলে। তো আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ ওয়েতে, ওভারঅল হোল ওয়ার্ল্ডে, যে পানি অপচয় রোধ করাটা কতটা জরুরি আমাদের, বিশেষ করে আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই এবং আমাদের জেনারেশন যদি পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে হয়, বা আমরা সে ধরনের কিছু এনভায়রনমেন্ট বা সে ধরনের সিচুয়েশন যদি আমাদেরকে তৈরি করে যেতে হয়, নিশ্চয়ই পানি একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে রোধ করার জন্য? থ্যাংক ইউ মসিম ভাই এগেইন। আপনি হয়তো জানেন আমরা সবাই বাংলাদেশ থেকে আসছি, এবং আমরা সবাই জানি বাংলাদেশে আমাদের কিন্তু অনেক পন্ড আছে, রিভার আছে, তারপরও কিন্তু আমরা যখন আরবান এরিয়াতে থাকি তখন কিন্তু চাইলেও কিন্তু পানি সবসময় পাওয়া যায় না। জি, তো ফরেস্ট কিন্তু আমাদের মতো বাংলাদেশে যেখানে যখন ফ্লাডই হয়, কিন্তু যখন আপনি ড্রিঙ্কিং পানির জন্য যাবেন তখন কিন্তু আমাদের পানি আমরা চাইলেও সবসময় পাই না, কিন্তু বা পাইলেও হয়তো ক্লিন ওয়াটার পাই না। এখনো বাংলাদেশের মনে হয় 5 মিলিয়ন পিপল দে ডোন্ট হ্যাভ এনি ক্লিন ওয়াটার অ্যাক্সেস ইন বাংলাদেশ। জি। তো লোক, আমি যখন অস্ট্রেলিয়াতে যখন রেন্ডউইক সিটি কাউন্সিলে জয়েন করি তখন 2005 আমার মনে আছে যে যখন ওয়াটার রেস্ট্রিকশন ড্রাউট প্রথম শুরু হলো অস্ট্রেলিয়াতে, আমার দেখা ড্রাউট, তখন আমার কাছে প্রশ্ন হয়েছে যে why drought? মানে অস্ট্রেলিয়া ইজ আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এভরিথিং শুড বি পারফেক্ট। জি। But what is the drought and what is the water restriction? That's everything is new to me. Then I was thinking, well, man, you cannot use water. You don't have any freedom to use your water. Means you cannot want what you want to use your water. So you have to limit your water uses. তো সেখান থেকে আমার মূলত ওয়াটার সেভিংস বা ওয়াটার কনজারভেশন
থিমগুলো আমার আসে, এবং আমি ব্র্যান্ড সিটি কাউন্সিলে আমি অনেক প্রজেক্ট আমি নিজে ইনিশিয়েট করছি, নিজে ইনিশিয়েট করে সেভাবে ইমপ্লিমেন্ট করছি। তো যার ফলে এই সেক্টরে অনেকেই হয়তো আমাকে চেনে এই কারণেই, কারণ আমি যখন 2005 থেকে শুরু করছি এবং এটা আমার ইন্টারেস্ট একটু, আমি এখন অনেককে বলি, কারণ আমার বাড়ি কুষ্টিয়া। তো জি আমি যখন কুষ্টিয়াতে বড় ধরনের সমস্যা ছিল, 60% গ্রাউন্ড ওয়াটার ছিল আর্সেনিক প্রবলেম। আমি অনেক মানুষকে দেখছি যে যারা ওই আর্সেনিকের পানি পান করে, ড্রিঙ্ক করে মানুষের অনেক ধরনের ডিজিজ হয়েছে। তো আমার জি কাছে মনে হয় ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমি তখন আমরা কুষ্টিয়াতে প্রচুর ওয়াটার আয়রন থাকে। তো আমার তখন মনে হয়েছে যে যেটাই করে, আমার মা সবসময় বলতো যেটাই করি সেটাতেই মানে একটা ব্রাউন কালার হয়ে যায়, মানে জি সবকিছুতেই। তো আমার কাছে মনে হচ্ছে আয়রনটাকে আমি কিভাবে রিমুভ করবো। তো তখন ওই যে আমার সময়টা আমার মনে হয় ইভেন যদিও আমরা একটু খেয়াল করেছিলাম, ওই সময়টাতে পুরো বাংলাদেশেই কেমন এই ধরনের একটি প্রবলেম কিন্তু অ্যারাইজ হয়েছিল, আই গেস যে ম্যাক্সিমাম এরিয়াগুলোতে। জি এটা ন্যাচারাল কজিং, এটা হচ্ছে যে এটা তো আর্সেনিকও তাই বাংলাদেশে। তো এটা সব ওয়াটার আপনি পাবেন না, সব জায়গায় পাবেন না। ঢাকাতে যেমন আয়রনের পরিমাণটা অনেক কম, যেটা মনে হয় অলমোস্ট অ্যাকসেপ্টেবল লেভেল, কিন্তু এখানেও আছে, এখানেও গ্রাউন্ড ওয়াটারে কিছু কিছু জায়গায়, যেমন র্যান্ডি সিটি কাউন্সিল কিছু কিছু জায়গায় আমরা আমরা বোর ওয়াটার বলি এখানে বাংলাদেশে, যেটা আমরা গ্রাউন্ড ওয়াটার, এখানে এটা নাম হচ্ছে বোর ওয়াটার হিসাবে পরিচিত আর কি। তো বোর ওয়াটার যেটা এখানে ওই আম, অনেক জায়গায় আছে খুবই আয়রনের পরিমাণ বেশি, ওখানে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে হয় যেটা আয়রনটাকে রিমুভ করে আর কি। তো যেটা বলছিলাম আর কি, যে ওয়াটার সেভিংসটা কেন ইম্পর্টেন্ট। যখন ওয়াটার শর্টেজ আসছে তখন কি আপনি ওয়াটার ঠিক মতো, আপনি তখন চিন্তা করবেন যে ওকে, ওয়াটার পুরো ওয়ার্ল্ডের ওয়াটার তো মোটামুটি তো ক্যাপ, মনে করেন যে প্রডিউস তো ওয়াটার থেকে প্রোডাকশন করতেছে না, জি জি সাইকেলিং করে আসতেছে, তাই না? ভ্যাপোরেশন জি হচ্ছে, রেইন হচ্ছে, আবার কিন্তু সাইকেল। কিন্তু ওয়াটারকে যদি আপনি ওয়াটার ওয়েস্ট করেন, দেন হোয়াটস গোইং টু হ্যাপেন? ইউ আর ওয়েস্টিং, ইউ আর নট প্রোডিউসিং এনিথিং, বাট ইউ আর ওয়েস্টিং ওয়াটার। ট্রু So জি that comes like, okay, then how can we recycle this? How can we use, how can we recycle the water? How can we stop water when we get a rain, we stop water going to sea? যখনই ওটা আপনার ওয়াটারটা সিতে যায় তখন তো ওয়াটার ওয়েস্টেজ হয়ে গেল, কারণ স্যালাইন ওয়াটার হয়ে গেল। ইউজ ইট। জি আপনি কি জানেন যে 97% ওয়াটার in the world are sea water and 3% only fresh water. So even জি 3% fresh water, only 1% of this 3% you can get access. এই 1%ই তাহলে কি হলো, আপনার কিন্তু আস্তে আস্তে আপনি ওয়েস্ট করতে থাকলে কি হবে, আপনার পরিমাণটা আস্তে কমতে থাকবে না? তো what are you going to জি live for your future? What জি will my son and my daughter, how they are going to survive? What are their generation are going to survive? আমার তো এখন আলো অ্যাবসলিউটলি জি ওয়ার্ল্ড ওয়ার হইবে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কখনো যদি বাঁধে সেটা পানি নিয়ে বাঁধবে। আপনি দেখেন জি সারা বিশ্বে পানির পরিমাণ আস্তে আস্তে কমতেছে, বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। তো তো এটা ফেস করবে, এটা সবাই ফেস করবে। আমি আপনি জানি না আমরা মনে আছে কিনা, সিডনিতে কিন্তু এই একজন হয়তো ওয়াটার স্টেশনের সময় একজন সম্ভবত গার্ডেনে পানি দিচ্ছিল অথবা কাজ ধুচ্ছিল, এটা নিয়ে তার প্রতিবেশীর সাথে, তো প্রতিবেশী নিষেধ করায় তার সাথে ফাইট হয়ে তারপর এক পর্যায়ে কিন্তু মানুষটা মারাই যায়। তো আপনি জি দেখেন মানে মানে কিভাবে মানুষজন এটাকে ভ্যালু দেয়, যে ওয়াটার, আপনি ওয়াটার সাথে কিছুই করতে পারবেন না। আর যদি ওয়াটারটা যদি শর্টেজ হয় তাহলে আপনি তো আপনার জীবনযাত্রাতে তো অনেকটাই থেমে যাবে, তাই না? এখন এই অপচয়টাকে আমরা কিভাবে রোধ করতে পারি, মানে কি টেকনিক গুলো আসলে সিম্পল, ভেরি সিম্পল। আপনি মনে করেন যে আপনি যদি আমাদের সিডনিতে আমরা দেখি সবচেয়ে বেশি আমরা যারা রেসিডেন্ট তারা বেশিরভাগ ওয়াটার ইউজ কোথা থেকে হয় জানেন? সেটা হচ্ছে যে আমরা যখন গোসল করি। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো ভাই এত শাওয়ার করি না, কিন্তু আমাদের অনেকেই মা বোন বা নিজের ওয়াইফ অনেকেই কিন্তু এখানে যারা আছেন তারা অনেকে কিন্তু শাওয়ার অনেকটা টাইম ব্যয় করে, ঠিক আছে? জি শাওয়ারটা যদি আপনি কমায় আসেন, এটা সিডনি ওটা সবসময় বলে যে শাওয়ারটা একটু মানে এটা কমাই দাও, ঠিক আছে? এরপর আপনি দেখেন যারা আমরা অনেকেই হয়তো ডিপ ফ্রিজে মাছ রাখি, মাংস রাখি, whatever, যখন ওটা বের করি হয়তো ভুলে যাই যে বের করবো রাত্রে, সকালে রান্না করব না করে আমরা কি করি, ভুলে গেছি সকালে বের করে তখন কি করি, রানিং ওয়াটারে রাখি, হট ওয়াটারে পানিটা ছেড়ে করতেই জি থাকে, ওয়েস্টেজ হলো। এরপর মনে কর আউটডোরে আমরা এই অস্ট্রেলিয়ান লোকটা খুব গ্রাস ভালোবাসে, যেটা আমি ওই কাউন্সিলে যেটা করছি আর কি, আমি কাউন্সিল জয়েন করার পরে 2005 থেকে আমি চেষ্টা করছি যত গ্রাসে পানি দিয়ে, যেটা টার্ফ বলি আর কি, স্পোর্টস প্লেইং ফিল্ড বলেন, আর দেখতে সুন্দর, যে আপনার বিচে যে মারুগড়া বিচে যান, কুজি বিচে যান, বা
লা পেরুতে যান বা আপনি যে বিচগুলোতে বা লিটল বে যান, ক্লোভেলে যান, যে সুন্দর সুন্দর গাছগুলো দেখেন, এই গাছগুলোকে আমি চেষ্টা করছি রিসাইকেল ওয়াটার ইউজ করার জন্য। ঠিক আছে, যাতে যাতে ওই রিসাইকেলটা কোত্থেকে আসে, যখন স্টোমাটা যেটা আপনার বিচে যাবে ওই পানিটাকে আমি ধরে নিয়ে ইউজ করতেছি, যেটা কিন্তু জি ওয়েস্টেজ। তো আমরা যদি ওয়েস্ট গুলাতে ঠেকাতে পারি, আপনি যেমন মনে করেন আমরা সিম্পল ওয়েতে, যেমন আমি আমি যেটা ইন্ট্রোডিউস করছি কিছুদিন আগে, যে আমার লন্ড্রি ওয়াটারটা যাচ্ছে মনে করেন কোথায়, আমাদের সিওরেজে চলে যাচ্ছে ওই ওয়াটার, মানে যখন সিওরেজ সিস্টেমে চলে যাচ্ছে এটা এন্ড অফ দ্য চলে যাচ্ছে আপনার মালাবার ট্রিটমেন্ট সুরেজ থেকে চলে যাচ্ছে আপনার মালাবার ট্রিটমেন্ট থেকে যাচ্ছে কি সিতে চলে যাচ্ছে, ওই ওয়াটারটা কাজে লাগতেছে না। ওটা যদি আপনি গ্রাসে কনভার্ট করেন একটা ফ্লেক্সিবল হোজ নিয়ে, ইউ ক্যান রিউজ দ্যাট ওয়াটার, দেন আপনাকে আপনাকে আরো কোনো ওয়াটার লাগতেছে না আপনার, কারণ আপনি তো ওয়াশ করা লাগতেছে ক্লোথ, ওই ওয়াটারটা আপনি গ্রাসে দিচ্ছেন রাদার দেন নতুন কোনো ওয়াটার আপনি নিচ্ছেন, তাহলে কি আপনি সেভ করতে পারতেছেন? ঠিক না? জি তো জি আউটডোর নিশ্চয়ই। আমরা অনেকটা ওয়াটার ইউজ করি, যেহেতু উই লাভ আওয়ার গ্রাস। জি এটা এটা হচ্ছে যে আর একটা ওয়ে আপনি সেভ করতে পারেন, টয়লেট ফ্লাশিং, দেখা যাচ্ছে ফুল এবং হাফ ফ্লাশিং আছে। তো জি এটা এটা মানুষজন ইন্ট্রোডিউস করতে পারে অবশ্যই। মেক শিওর, লাইক আমি অনেকের বাসায় আমি নিজে গিয়েছি, দেখছি যে তার কিচেনের ট্যাপ লিক, পানি 24 আওয়ার্স কিন্তু যাচ্ছে। তো আমরা কিন্তু সচেতন না। তো ওয়েস্টেজ হচ্ছে খুবই লিক হওয়ার ইম্পর্টেন্ট। কারণে। God, look, জি Australian government is committed to provide water. What they're going to do? যখন দেখবেন যে ওয়াটার শর্টেজ খুব হয়ে, তারা কি, তারা অলরেডি ডিসালিনেশন প্ল্যান স্টার্ট করছে। এখন ডিসালিনেশন প্ল্যান কি করতেছে, তারা পানি সি থেকে নিয়ে পরিশোধিত করে এখানে আমাদের পাঠাচ্ছে। আমি তো আপনাকে আগেই বললাম যে ফ্রেশ ওয়াটার তো ক্যাপ, আমরা তো এর চেয়ে বেশি ফ্রেশ ওয়াটার পাচ্ছি না, কেউ তো ফ্রেশ ওয়াটার তো ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন করতেছে না। তো কি করতে, সি থেকে নিয়ে প্রোডাকশন ওটা হচ্ছে ক্লিন, না। জি যখন ডিসালিনেশন থেকে আসতেছে, ইলেকট্রিসিটি তো হাই ইলেকট্রিসিটি ইউজ করতে হয় আপনার এই ডিসালিনেশন প্ল্যান্টের জন্য, তখন কি হচ্ছে, আপনি কি ইলেকট্রিসিটি কোত্থেকে আসতেছে, কোল থেকে। জি কোলের কাজটা কি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ায় দিচ্ছে অ্যাটমসফিয়ারে, এগেন ব্যাক টু দ্য গ্রিন। এগুলো অল লিঙ্কড। তো জি জি এ- নিশ্চয়ই মানে নিশ্চয়ই। জি সিম্পল থিংস মনে করেন যে আপনি আমরা চাইলেই মনে করেন যে ওয়াটার শর্টেজটা, লিকেজ বড় একটা প্রবলেম, এবং এবং অনেক হাউস হোল্ডে লিকেজ আছে। লিকেজটা মানে প্রত্যেকেরই একটু কেয়ারফুল থাকা উচিত, যে কিচেনের ট্যাপ ওয়ারে বা রানিং চলতেছে, আমি কেয়ার করলাম না, ওয়েল আমি কেয়ার করলাম না, আমার ছেলে মেয়ে দেখবে, ওরা কি শিখবে আমাদের কাছ থেকে? জি ওরা ট্রু। ওরা যখন বড় হবে তখন চিন্তা করবে, আজকে ওয়াটার শর্টেজ, আমি দেখেছি আমার বাবা বা মাকে কিচেনে পানি এবার সবসময় 24 আওয়ার্স মনে করছে মানে চলতেছে, নষ্ট হচ্ছে। অনেকের হয়তো পানি বিল দেওয়া লাগে না, হয়তো সে মনে করো আম নট পেইং দ্য বিল, সো ওয়াই আই ওয়ারি, ওয়েল ইউ ডোন্ট ওয়ারি, বাট হোয়াট এভার ইউর জেনারেশন। সো আমাদের আসলে মানে আমার যেটি মনে হচ্ছে যে আমাদের কাছে আমাদের মনে হয় যে আমাদেরকে আসলে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। কারণ আমরা যদি একটু আপনার গভীরভাবে চিন্তা করি যে হয়তো আমি এখন ভালোভাবে পানিটা ইউজ করছি, বা আপনি যেই টেকনিক গুলো এখন বললেন যে আমরা এভাবে এটিকে অপচয় রোধ করতে পারি, এটিকে যদি আসলে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আমাদের ফ্যামিলি লাইফে বা পার্সোনালি, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমরা আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা অন্তত পানির যে সংকট সেটি হয়তো বা তারা ভুগবে না। যেমনি করে হয়তো আমরা কিছুটা এখনো সেই সংকটটি পাচ্ছি না, বাট অ্যাটলিস্ট আমাদের অবশ্যই ফিউচার জেনারেশনের জন্য চিন্তা করতে হবে, পৃথিবীর জন্য চিন্তা করতে হবে যে পৃথিবী যাতে ভবিষ্যতে পানি সংকটে না ভোগে। তো জনাব শামীম শামসুজ্জামান, আরেকটি কথা আসলে কথার আপনি প্রসঙ্গে। আপনি একটুখানি একটু এখানে আরেকটুখানি আমি অ্যাড করতে চেয়েছিলাম যে সরি, মানে আপনার আরেকটা জাম যেতে জি জি যাচ্ছেন। শিওর শিওর। সেটা হচ্ছে যে আমরা জানি যে অস্ট্রেলিয়া যে আমরা পানি ড্রিঙ্কস করি, পানি আসে থেকে বৃষ্টি থেকে আসে। তো যখন জি বৃষ্টি কমে যায় তখন পানি আপনারা কোথা থেকে এত পাবেন, তখন থেকে তো ওয়াটার শর্টেজটা শুরু হয়। তো জি আমরা যেহেতু ড্রাইস্ট কন্টিনেন্ট ইন দ্য আর্থ, অস্ট্রেলিয়ার মধ্যে কান্ট্রিতে বাস করছে যেখানে ওয়াটার শর্টেজ সবসময় থাকবে, যেহেতু আমাদের এখানে লেস রেইনফল হয়, আর যেহেতু আমাদের ড্রিঙ্কিং ওয়াটার আসছে এই রেইনফল থেকেই আসে, রেইনফলটা যায় ড্যামের থেকে, সেই ড্যাম থেকে আমাদের পানিগুলা ট্রিটমেন্ট করে সেটা আমাদের কাছে আসে। তো যখন বৃষ্টিটা জি কমে যাবে, তখন ড্যাম থেকে তো পানি আসা কমবে, তখন কি করবে গভর্নমেন্ট, চেষ্টা করে আর কি তার ডিসালিনেশন প্ল্যান অন করে সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য, বাট স্টিল উইল বি শর্টেজ, স্টিল দেয়ার ইজ এ ওয়াটার রেস্ট্রিকশন। তো জি জি ডেফিনেটলি জি। এখানে আরেকটি প্রশ্ন আসলে চলে আসে যে আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে আছেন এবং আপনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক এবং একজন বাংলাদেশীয় বটে। আহ, বিশেষ করে যারা অস্ট্রেলিয়াতে প্রথম নতুন ভাবে আসে, আমরা অনেকেই আমাদের বাংলাদেশে দেখেছি যে আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি বা গ্রো আপ হয়েছি, অনেকেই ভাবে যে আমাদের দেশে কিন্তু আমরা ট্যাপ ওয়াটারটা আমরা কিন্তু ওইভাবে পান করি না বা ড্রিঙ্ক করি না।
চেপ ওয়াটারটা, যদিও এটা বিভিন্নভাবে মডিফাই করে পরে আমাদেরকে এটা ড্রিঙ্ক করতে হয়, সিদ্ধ করে বা ভালোভাবে মডিফাই করতে হয়। কিন্তু অস্ট্রেলিয়াতে এসে আসলে অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন যে আহ, আচ্ছা, এখানে টেপ ওয়াটারটা যে আমরা ড্রিঙ্ক করি এটা কতটা স্বাস্থ্যসম্মত, বা এটা আসলে বা কতটা ড্রিঙ্কেবল ওয়াটার। আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে হয়তো আমাদের অনেক দর্শক যারা আজকে এই শোটি দেখছে তারা এই বিষয়টি নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাকে আগে ফার্স্টে বলি যে বাংলাদেশের প্রবলেম যেটা হয় আর অস্ট্রেলিয়া ভার্সেস, আমি সেটা দুটাতেই টাচ করলে তাহলে আপনারা ক্লিয়ার হবে। বাংলাদেশে যখন সিওরেজ লাইন এবং ওয়াটার লাইন অলমোস্ট লাইক, আমি যতদূর জানি আমার সিটিতে আমি দেখছি যে আমার আমার কাজিন ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার এই কুষ্টিয়ার যে সিটি কাউন্সিলর আর কি। তা আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তাদের পানিগুলা কিভাবে আসে, আমাদের কাছে আসে আসলে। তো তাদের সিওরেজ লাইন এবং তাদের ওয়াটার লাইন একই সাথে রান করে এবং তাদের যে কোনো লিক ফিক্সিং নাই, যার ফলে দুইটা লাইন মাঝে মাঝে এক হয়ে যায়। যখন দুইটা লাইন এক হয়ে যায়, আপনার যে পানিটা ট্যাপ পানিটা বাসায় আসে, ওই পানিটা অলরেডি কন্টামিনেটেড উইথ ফিকাল ব্যাকটেরিয়া, যেটা আপনার পান করলে আপনার ডায়রিয়া বা ওই ধরনের প্রবলেম সৃষ্টি হবে। তো যার ফলে বাংলাদেশ যে আমরা ট্যাপ ওয়াটার খাই না, তার পিছনে কারণ হচ্ছে একটা, এবং ঢাকা তো একই অবস্থা, অন্যান্য সিটিতে একই অবস্থা। দেখা যাচ্ছে যে আপনি টেস্ট করে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ট্যাপ ওয়াটার গুলাতে আপনার ফিকাল বা কোলিফর্ম বা টোটাল কোলিফর্ম যে ব্যাকটেরিয়া গুলো আছে বা বিভিন্ন ধরনের যে প্যাথোজেন গুলা, ডেডলি প্যাথোজেন গুলো আছে, এগুলো কিন্তু ওয়াটারে আছে বা ভাইরাস গুলো আছে। তো এগুলো খাইলে তো আপনার বিভিন্ন ধরনের জন্ডিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবে। আপনি গ্যাস্ট্রো ভাইরাস বলেন, আপনার জন্ডিস বলেন, আপনি ডায়রিয়া বলেন, এগুলো সব ধরনের ওষুধে কিন্তু প্রবলেমই কিন্তু, বা ডিসেন্ট্রি বলেন, সবগুলোই আপনি কিন্তু এই ওয়াটার রিলেটেড কিন্তু ডিজিজ বাংলাদেশে। এই জিনিসটা অনেকে বোঝে না। অনেকে কিন্তু বাংলাদেশে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, নোবডি ওয়ান্টস টু ইনভেস্ট এনি মানি ফর দ্য ওয়াটার ট্রিটমেন্ট, মানে এনি ফিল্টার। আপনি খেয়াল করে দেখেন, তারা দামি দামি মনে করেন যে ড্রেস কিনবে, দামি দামি গাড়ি কিনবে, দামি দামি বাড়ি কিনবে, বাট যদি বলেন যে ভাই একটা একটা দাম দিয়ে একটা ফিল্টার, সুন্দর একটা ফিল্টারেশন প্ল্যান্ট আপনার বিল্ডিং এর জন্য বসান, দে আর নট ইন্টারেস্টেড। কিন্তু ওর কারণে যে তার রোগগুলো যে হবে, ওই ডাক্তারকে কিন্তু সে আবার লাখ লাখ টাকা দিয়ে আসবে, কিন্তু দ্যাট ইজ নো প্রবলেম। কিন্তু ওই ইনভেস্ট করলে কিন্তু তার ওই লাখ লাখ টাকা কিন্তু বেঁচে যায়, অনেক ক্ষেত্রেই বেঁচে যায়। মানুষ অনেকেই জানে না বাংলাদেশের যে পানিবাহিত যে রোগটা এবং কত ধরনের তৈরি করতে পারে। এই জন্য বাংলাদেশদের সবসময় একটা ভীতি আছে যে ট্যাপ ওয়াটার না করা যায়। যেমন আমার বাসায় আমি সবসময় আমার মাকে বা আমার ভাইকে বলা আছে যে যখন পানি ট্যাপ ওয়াটার আসে ইস ওকে, ফার্স্ট কাজ হচ্ছে যে তুমি এটা একটা ফিল্টারের মধ্যে দাও। যারা আমাদের বাসায় একটা ফিল্টার আছে, মানে মাল্টিমিডিয়া ফিল্টার, বিভিন্ন ধরনের স্যান্ড বা গ্রাভেল ট্রাভেল দিয়ে ওই ফিল্টার থেকে পানিটা নিয়ে তারপরে ফুটায় ঠান্ডাকে তারপরে খাও। অনেকে আবার উল্টা করে আর কি। কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা যেই ট্যাপ ওয়াটারটা আমরা অনেকে অস্ট্রেলিয়াতে আসপেক্টে আসছি আপনাকে। অস্ট্রেলিয়াতে যেটা করে, অস্ট্রেলিয়াতে আপনার যে পানিটা আসলে বিভিন্ন বৃষ্টি যখন হয় একটা ড্যামে যায়। বা অস্ট্রেলিয়াতে আমাদের সিডনিতে স্পেশালি 11 ড্যাম আছে, 11টা ড্যাম আছে যেখানে পানিগুলো আমাদের এখানে আসে। এটা যায় বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে, বিভিন্ন ফিল্টারেশন হয়। ফিল্টারেশন হওয়ার পরে এটাতে যোগ করা হয়, ক্লোরিন যোগ করা হয় এবং ফ্লোরাইড যোগ করা হয়। ক্লোরিনের কাজটা কি, যাতে কোনো ধরনের প্যাথোজেন বা ভাইরাস ব্যাকটেরিয়া যত মধ্যে না থাকে। ঠিক আছে, এরপরে কি করে, এটা মনে করেন যে এই অস্ট্রেলিয়া সিডনিতে মনে করেন যে 150 পাম্পিং স্টেশন আছে। এটা পাম্পের মাধ্যম দিয়ে পাম্প করে এটা আমাদের 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 কাছে পাঠায় আর কি। এই জন্য তো আপনি যখন ট্যাপ অনেক ফোর্সে পানি আসে, অনেক ফোর্সে পানি আসে, কিন্তু যখন এটা পানিটা ওরা দেয়, ওরা কিন্তু বিভিন্ন স্পটে কিন্তু ওরা ওয়াটার কোয়ালিটি মনিটরিং করে, ওয়াটার স্যাম্পল নিয়ে টেস্ট করে সিডনি ওয়াটারে আপনি পাবেন, আপনার লাইভ টেস্ট রেজাল্টগুলো পাবেন আপনি। ঠিক আছে, প্লাস ওরা যেটা করে, ওদের আপনার যখন ওদের সিওরেজ লাইন এন্ড ওয়াটার লাইন অনেক ডিফারেন্স। সিওরেজ লাইন সবসময় আপনার নিচে, ওদের ওয়াটার লাইনটা টপে, যার ফলে আপনার কিন্তু একটা বড় গ্যাপ থাকে, যার ফলে আপনি সিওরেজ লাইনের সাথে আপনি ওয়াটার লাইনের আপনি পাবেন না, মানে ক্রস কন্টামিনেশন খুব কম হয়, মানে থাকে না। যদি ব্রেকেজও হয় আপনার কন্টামিনেশনের সুযোগ থাকে না। আমি ক্লিয়ার করতে পারছি তো? এখন মনে করেন এরপরে আপনি যখন পানিটা ওরা যখন টেস্ট করে, আপনি দেখবেন যে আমরা যখন আপনি আজকেও যা টেস্ট করে দেখতে পারেন, যখন আপনি পানিটা খাবেন একটু নাকের কাছে নিয়ে দেখবেন যে ক্লোরিন স্মেল আছে। ওরা পানিতে একটা পরিমাণ ওরা বজায় রাখে যে 0.5 মিলিগ্রাম পার লিটার বা এরকম একটা ওরা একটা পরিমাণ ওরা কি করে রাখে, যে পরিমাণ ক্লোরিন থাকতে হবে ওয়াটারে, যেটা আপনার কাছে যাবে। ঠিক আছে, তো তার ফলে আপনার ওয়াটার কি কখনোই আপনার ওয়াটারে কোনো প্যাথোজেন ব্যাকটেরিয়া থাকবে না। তারপরও আমি ভাই সত্য কথা বলতে আমি বোতল ওয়াটারে বিশ্বাসী না। আমি হার্ডলি কোনো বোতল ওয়াটার কিনি। যখন মানে কোনো ট্যাপ ওয়াটারও নাই আমার কাছে,
তখন আমি বোতল ওয়াটার কিন্তু বাধ্য হলে তাছাড়া আমি যদি কোনো স্পোর্টস ফিল্ডেও যাই, কোনো ফিল্ডেও যাই, যে ট্যাপগুলো আমি দেখি ওই ট্যাপের পানি আমি খাই, জি। আনলেস ওই ট্যাপে যদি কোনো ধরনের লিক থাকে বা কোনো পাইপে লিক থাকে, আপনি দেখবেন যে একটু ক্লাউডি ওয়াটার আসতেছে। অনেক সময় তার ক্লাউডি বাবলের কারণে হয়, যে আপনি জি, পানিটা রেখে দেন, যদি ক্লিয়ার হয়ে যায় দ্যাট মিনস ওকে। জি। তার আমরা মানে যে আমাদের বাসায় যে বিভিন্ন ট্যাপ ওয়াটার বা আমরা পার্কে যে বিভিন্ন ট্যাপ ওয়াটার গুলো দেখে থাকি বা বিভিন্ন বিচের পাশে যে আমরা ট্যাপ ওয়াটার গুলো দেখে থাকি, নিশ্চয়ই তাহলে এগুলো আমরা নিরাপদে এগুলো আমরা পান করতে পারবো। এগুলো to কোনো my best সমস্যা নেই। to my best knowledge I do. I জি, always drink. Even জি I না go to ধন্যবাদ। জি, হ্যাঁ, জি এটা ধন্যবাদ জনাব শামসুল, এবং আমরা আশা করি যে আমাদের দর্শক যারা এই শোটি দেখছেন তারা নিশ্চয়ই যাদের বিভিন্ন কনফিউশন রয়েছে বিশেষ করে টেপ ওয়াটার ড্রিঙ্কিং নিয়ে অস্ট্রেলিয়াতে, তারা নিশ্চয়ই জেনে গেছে যে ওয়াটারটি আসলে কতটা আপনার স্বাস্থ্যকর যে আমরা ড্রিঙ্ক করতে পারি বা সেটি আমরা পান করতে পারি। তো জনাব শামসুজ্জামান, আপনার কাছে আসলে আমাদের একজন দর্শক কোশ্চেন্স করেছে, আপনার কাছ থেকে জানতে চেয়েছে জলবায়ু পরিবর্তন রোধে অস্ট্রেলিয়া বা বাংলাদেশ সরকারের যেই পদক্ষেপগুলো রয়েছে এগুলো কি ঠিক আছে বলে আপনি মনে করেন? আমাদের একজন দর্শক কোশ্চেন্স করেছে। না, থ্যাংক ইউ মহসিন ভাই, এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছে। এটা আসলে অ্যান্সারটা অনেক ডিপে চলে যায়। তবে আমার কাছে মনে হয় যে আমরা উই আর ডুইং এনাফ। আমাদের গভর্নমেন্ট সামটাইমস এরা টার্গেট সেট করে দেয় যে আমাদের হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি বাড়াতে হবে এত পার্সেন্ট, জি, কার্বন জিরোতে আনতে হবে। ঠিক আছে, কিন্তু অনেক কিছুতেই দেখা যাচ্ছে যে আমরা ওই টার্গেটটা করতে পারি না আর কি, মিট করতে পারি না। তো আমার মনে জি, হয় যে প্লাস সোলার যে এনার্জি গুলা, এগুলা তো অবশ্যই আরো বেশি ভর্তুকি দেওয়া উচিত, যাতে সবাই মোটামুটি অ্যাফোর্ড করতে পারে। কিন্তু এটাতে আমার মনে হয় যে কিছু কিছু গভর্নমেন্টের পলিসি থাকে যে বেশি রিবেটটা দেয়, তখন মানুষজন আমরা কি করি, যে বেশি রিবেট পাচ্ছি, অলমোস্ট আমার সামান্য কিছু টাকা লাগতেছে, তাহলে আমি সোলার পাওয়ারটা লাগাতে পারি। তো আমাদের কাছে গভর্নমেন্ট কিছু আদার গভর্নমেন্ট এসে কাছে পলিসি চেঞ্জ করে ফেলে। আমি নাম বলছি না কোনো গভর্নমেন্টের, আমি বলছি যে হয়তো ওয়ান গভর্নমেন্ট এসে বেশি ডিবেট দিচ্ছে, আর গভর্নমেন্ট এসে ডিবেটটা কমাই দিচ্ছে, তখন জি, মানুষকে এতটা ডিসকারেজ হচ্ছে। তো এই তো গেল মনে করেন রিনিউয়েবল এনার্জি। এখন মনে করেন যে আমি আসি সাইক্লিং। তো এখন আপনি মনে করেন যে আপনি দেখেন যে বিভিন্ন আপনি যদি ইউরোপিয়ান সিটি গুলো দেখেন যে যে সাইক্লিংটা তারা কত সাইকেল ইউজ করে, মানে আপনার সাস্টেনেবল ট্রান্সপোর্ট ইউজ করে, আমরা কতটুকু করি। আপনি আমাদের দেখেন যে আমাদের রেল ব্যবস্থা কিন্তু এত সুন্দর, এত ভালো না। আর যদি আজকে আমাদের রেল ট্রান্সপোর্টেশন অনেক ভালো হতো, মানুষজন অনেক কার ইউজ করতো না, তাহলে আপনি ইমিশনটা কিন্তু অটোমেটিক্যালি অনেক কমে যেত কিন্তু। তো ডেফিনেটলি আমি মনে করি যে অবশ্যই আমাদের পলিসি আরো আরো ইমপ্রুভ করা উচিত, যদি আমরা গ্লোবাল মানে সরি গ্রিনহাউস ইমিশনটাকে ট্যাকল করতে চাই এবং গ্লোবাল ওয়ার্মিংটাকে যদি আমরা রিডিউস করতে চাই। ওয়েল, বাংলাদেশ তো অবশ্যই আমরা চাইলেও অনেক কিছু পারি না, আমাদের অনেক ধরনের অবশ্যই ল্যাকিং আছে। উই আর নট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের ওইরকম মানিও নাই। তবে বাংলাদেশে যেটা আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে মানুষজনের সচেতনতা বৃদ্ধি করতে পারি, যে আর জি, কিছু পারি না পারি, গভর্নমেন্ট লেভেল হয়তো অনেক কিছু সম্ভব হয় না, প্রাইভেট লেভেলে আমরা হয়তো স্কুল, কলেজ বা আমাদের ফ্যামিলি থেকে শুরু করতে পারি যে দিস ইজ রাইট, দিস ইজ রং, ডু দিস ওয়ে, ডু দ্যাট ওয়ে। আপনি হয়তো জানেন কি জানেন, এখানে স্কুলে অনেক কিছু কিন্তু শেখায়, যেটা বাংলাদেশে আমি দেখি না, আমি জানি না এখন কি অবস্থা, যে ইনভায়রনমেন্টের উপরে কিছুই শেখা না। যে যেমন একটা ওয়েস্ট, আপনি একটা একটা কোনো কিছু ফেলে দিচ্ছেন এখানে, ওই যে টিচার কিন্তু শিখাবে যে আপনি ওগুলা ফেলবা না, ওখান থেকে ওটা নিয়ে আসো, নিয়ে এসে ঠিক মতো বিনে ফেলো। বাংলাদেশে আমার মনে হয় না যে এই প্র্যাকটিস ওই সময় ছিল না যখন আমরা স্কুলে গিয়েছি, আমি জানি না এখন কি অবস্থা। তো এই সচেতনতা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে ডেফিনেটলি গভর্নমেন্টের পলিসি, বাট আমরা সবাই বাংলাদেশে আমরা জানি যে গভর্নমেন্টের পলিসি ইট কামস অলসো লাইক মানি অ্যাজ ওয়েল। আমরা তো এত মনে করেন যে রিচ কান্ট্রি না। তো আমি সবসময় যে গভর্নমেন্টের দোষ দেবো তা না, গভর্নমেন্টের অবশ্যই পলিসি প্রয়োজন আছে, সেখানে আমরা যারা যারা মানে নাগরিক, তাদেরও অনেক কর্তব্য আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো কান্ট্রিতে আমি মনে করি নাগরিকদের কর্তব্য অনেক বেশি দেন গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্ট চাইলে অনেক কিছু, এবং এক্সিকিউট করা খুব গভর্নমেন্টের জন্য টাফ হয়ে যায়, খুবই জি। টাফ। তার মানে আমাদেরকে আরো বেশি বেশি করে সচেতন হতে হবে, প্লাস এক্স্যাক্টলি। যারা সচেতন নয় তাদেরকে বিভিন্ন প্রাইভেট সেক্টর গুলো বা প্রাইভেট অর্গানাইজেশন গুলো এগিয়ে আসতে হবে সচেতন করার জন্য, রাইট, যাতে করে রাইট। আমাদের জলবায়ু পরিবর্তনটাকে আমরা এটাকে রোধ করতে পারি, অ্যাটলিস্ট পুরোপুরিভাবে যদিও না পারি, কিছুটা হলেও বা সীমিত আকারে হলো সেটিকে আমরা রোধ করতে পারি, আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য, পুরো পৃথিবীর জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ জনাব শামীম শামসুজ্জামান। আম, আপনার কাছে আসলে আমাদের আজকের যে টপিক করোনা ভাইরাস এবং আমাদের বৈশ্বিক পরিবেশ, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেক কিছু আপনার কাছ থেকে জেনেছি, পানি নিয়ে, ওয়াটার নিয়ে, আমাদের বিভিন্ন এনভায়রনমেন্ট নিয়ে, বিশেষ করে যে ক্লাইমেট চেঞ্জ, এটি নিয়ে আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের অস্ট্রেলিয়ার যে দাবানল সেটি নিয়েও বলেছেন। আমাদের টপিকের বাইরে আমি আরেকটি কোশ্চেন আপনার কাছে একটু জানতে চাই, যে আমাদের অনেক দর্শক বিভিন্নভাবে বা ব্যক্তিগতভাবে আমাদেরকে বলেছেন বা আমাদেরকে জিজ্ঞেস করছেন সেই কোশ্চেনটি। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন, জি এবং আপনি খুব অ্যাক্টিভলি কমিউনিটি ওয়ার্ক আপনি করেছিলেন দীর্ঘদিন ধরে, এবং যেটি আসলে না বললেই নয়, আপনি একজন ফর্মার প্রেসিডেন্ট, বা আপনি একজন এক্স ফর্মার প্রেসিডেন্ট হিসেবে আপনি লেকেম্বা বাংলা স্কুলে আপনি কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি রংধনু অজ বাংলা কালচারাল সোসাইটি ইনক, সেটিতে আপনি ফর্মার প্রেসিডেন্ট হিসেবে আপনি অ্যাক্টিভলি কাজ করেছেন, বা ফ্রন্ট লাইন থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি বা অনেকে দেখছে যে আপনি পূর্বে যেভাবে সামাজিক বিভিন্ন কমিউনিটি ওয়ার্কগুলোতে অ্যাক্টিভ ভাবে কাজ করেছেন, কিন্তু বর্তমান সময়ে আপনাকে পূর্বের মতো করে সেরকম অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। সবার ভিতরে কিন্তু একটি কোশ্চেন্স রয়ে গেছে, বিশেষ করে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এটির আসলে কারণটা কি, মূল রহস্যটা কি, বা কি কারণে আপনি আগে এত অ্যাক্টিভ ছিলেন, বিশেষ করে ল্যাকেম্বার মতো একটি জায়গায়, যেখানে আমরা বলে থাকি আমাদের সিডনির বাংলাদেশিদের রাজধানী, সেখানে একটি বাংলা স্কুল আপনি সভাপতি থেকে বা প্রেসিডেন্ট থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন। ইভেন আপনি রংধনুর মতো একটি অর্গানাইজেশনের থেকে আপনি সভাপতির মতো পদে থেকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু হঠাৎ করে আপনি এভাবে স্টপ হয়ে যাওয়ার কারণটা কি? যে আপনি আমরা জানি যে আপনি পুরোপুরি স্টপ নয়, কিছুটা আপনি সীমিত আকারে কাজ করছেন, বাট আগে যেভাবে আপনি অ্যাক্টিভ ভাবে কাজ করেছেন, বর্তমান সময়ে সেরকম অ্যাক্টিভ কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। কারণটা কি, আপনি কি আমাদের একটু খুলে বলবেন আমাদের দর্শকদেরকে? ধন্যবাদ মহসিন ভাই। এটা বললে তো অনেক কথা আসে, বাট আমি সংক্ষেপেই বলি। আমরা যখন লাকিবা বাংলা স্কুলে দায়িত্ব নিই, লাকিবা বাংলা স্কুলে তখন অনেক চেঞ্জ আমি এনেছি। তখন লাকিবা বাংলা স্কুল ফান্ডও পেত না, আমি গভর্নমেন্ট থেকে ফান্ড এনে দিয়েছি তাদেরকে। এবং ভালো, আমি যখন ছেড়ে দিয়ে আসি তখন লাকিবা বাংলা স্কুলটা ভালো একটা পজিশনে চলে আসছিল। তো আসলে আমরা যখন কমিউনিটি সার্ভিস করতাম, আমরা নিঃস্বার্থভাবে করতাম। জি I never wanted anything from the community. I wanted to give something to the community. কারণ এটা ছিল হৃদয় আমার বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলা কালচারের প্রতি ভালোবাসা, এটা কখনো এটাতে কখনো হারিয়ে যাবে আমাদের এখান থেকে, এটাকে কখনো মেনে নিতে পারি নাই। ওখান থেকেই আমাদের কমিউনিটি সার্ভিস করতে আসা। এবং যাদের জি সাথে আমি করেছি তারা সবাই মোটামুটি ওই সময় এই ধরনের মাইন্ডেরই ছিল। ওই রংধনু যখন করতে এসেছি তখনও আমাদের কমিটির মধ্যে আমরা সবাই খুবই একই মাইন্ডে ছিলাম। এবং আমি যখন চালাইছি তখন আমাদের মধ্যে একটাই ছিল যে not for me. I don't want anything. I don't want to be president. I don't want to be secretary. But I want to work with you guys. I want to give something to the community. কিন্তু জি আমার কাছে পরে আমার মনে হয়েছে যে কিছু কিছু মানুষ এসে গেছে যে যাদের মধ্যে কমিউনিটি সার্ভিস করতে আসে একটা একটা অবজেক্টিভ নিয়ে, তাদের নিজেদের পার্সোনাল এজেন্ডাকে এস্টাবলিশ করতে, যে জি আই ওয়ান্ট টু বি লিডার, আই ওয়ান্ট টু শো টু পিপল আই এম দ্য লিডার। এক ধরনের মানুষ নিজেকে শো আপ করতে যে আমি একজন কিছু। আবার কিছু মানুষ আছে যারা নিজেদের বিজনেসের কারণে আসে, যে আমি ওখানে গেলে আমার বিজনেসটা প্রমোট হবে, যে আমার একটা বিজনেস আছে, আমি যদি বলি আমি প্রেসিডেন্ট, ও আচ্ছা আমি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, তো এটা তো আই ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, উইদাউট ইভেন পেইং এনি মানি, দিস ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট থ্রু মাই অর্গানাইজেশন ফর মাই বিজনেস, সাম মানি। তো আমি এই ধরনেরও দেখছি। তো আমার কাছে মনে হয়েছে যে এবং এত বেশি সংগঠন, যখন আমি লাকেম্বা আসলে ছাড়ার পিছনে এটা আর একটা কারণ, যে আমি দেখলাম লাকেম্বার এত বেশি সংগঠন হয়েছে যে মনে হচ্ছে যে মানে এর পিছনে লেগে আছে, ওর পিছনে লেগে আছে। মনে হচ্ছে যে যখন আপনি ফাইট করবেন নিজেদের কমিটির লোকের সাথে সবসময়ের জন্য, আপনি যখন সব এনার্জি যদি এটাতে ব্যয় করে দেন, তাহলে কমিউনিটির জন্য আপনি কি দিবেন? তো আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় যে বেশি মানে মনে হচ্ছে যে কেউ কারোকে মনে হচ্ছে পছন্দ করতেছে না, মনে হচ্ছে কেউ ইটস নট এ টিম অ্যানিমোর, মনে হচ্ছে নোবডি ইজ ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি। তো এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওয়েল উই গট মোর কোয়ান্টিটি দ্যান কোয়ালিটি। যখন আমরা শুরু করছি লাকিমা বাংলা স্কুল বা বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল তখন ছিল, তখন আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি যে হোয়াট ক্যান গিভ টু কমিউনিটি। আমরা উই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু বি কাউন্সিলর এট দ্যাট টাইম। এবং আমি তখনও চাই না যে আমি যখন, এবং অনেকে মনে করেছে হয়তো আমি কাউন্সিলর হব বা আমি কাউন্সিলর যেমন যাবো। ওয়েল ডেফিনেটলি আমার দরকার আছে মূল রাজনীতিতে আসার জন্য, যদি আপনি কিছু বড় ধরনের চেঞ্জ করতে চান কমিউনিটি। আই এম নট এগেইনস্ট দ্যাট। ইউ নিড টু গো ইন দিস, মানে মূলধারা রাজনীতি এখানে।
আইদার লেবার, লিবারেল অর গ্রিন, হোয়াটএভার। কিন্তু আমার কখনো এই ধরনের এম ছিল না। আমার এম একটাই ছিল যে ওয়েল, আমি ডেফিনেটলি আই ওয়ান্ট টু গিভ সামথিং টু দ্য কমিউনিটি, এবং আই বিলিভ I tried my best to give something to the community, for the people. I work for the people, and I engage for the people. I engage like Bangladeshi community, do a lot of things. আমি এখনো বলতে পারি যে আমি এখনো ফিল করি অনেক মানুষের হয়তো অনেক রিফিউজি ছিল যাদের নাগরিকত্ব হচ্ছে না, ওই সময় আমি অনেককে হেল্প করছি। তারা এখন দেশের নাগরিক, তারা এখন এস্টাবলিশ হয়ে গেছে, আমি জানি। আমার এখনো মনে আছে যখন লাকিমা বাংলা স্কুলে আমি ছিলাম, একটা বাচ্চা থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল, তার বাবাকে মাকে রেসিডেন্সি গভর্নমেন্ট দিচ্ছিল না, যেহেতু তার মেয়ে হচ্ছে থ্যালাসেমিয়া তে আক্রান্ত আর কি। থ্যালাসেমিয়া মানে আপনার মানে ব্লাড চেঞ্জ করতে হয়। তাকে দেশে জন্য মনে হয় 21 ডেজের একটা নোটিশ দিয়েছিল। এটা নিয়ে আমরা ফাইট করছিলাম। আমি তখন প্রেসিডেন্ট ছিলাম। বাংলা স্কুল, পুরো লাকিমা বাংলা স্কুল এক হয়ে এটার পিছনে লড়ে ফাইট করে এটাকে আমরা তারা গভর্নমেন্টের নাগরিকত্ব পেয়েছিল। তো তারা এখনো আছে। তো আমার কাছে মনে হয় যে কিছু কিছু অ্যাচিভমেন্ট আমরা করছি। আপনারা হয়তো জানেন, আমি রংধনু বাংলা কালচার সোসাইটি ছিলাম। আমি চেষ্টা করেছি কিছু কিছু শিল্পী যারা বাংলাদেশে, যেমন দিলরুবার মতো শিল্পী যারা হারিয়ে যাচ্ছিল। আমি জানি যে দিলরুবা মতো শিল্পীকে হয়তো বাংলাদেশে আনলে এত হট কেক হবে না, হয়তো হয়তো আমরা মানি লুজ করতে পারি, বাট উই ওয়ান্ট টু গিভ দেম পিপল লাইক চান্স। একসময় তার অনেক অনেক মানুষজন তার গান পছন্দ করতো একসময়, কিন্তু সে অনেক, কিন্তু হঠাৎ করে তাকে সে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছিল সে এই থেকে আর কি। তাকে আমরা নিয়ে এসে প্রমোট করছি। এখন সে তারপরে ইউএস তে শো করছে। সে এখন ফোন করে বলতে, শাহিন ভাই আপনার কাছে এবং রংধনুর কাছে আমি এত কৃতজ্ঞ যে আজকে এত কিছু আমার এখন হয়েছে, এখন একমাত্র রংধনুর কারণে। That sort of things আমার keep me going. তো আর একটা রিজন ডেফিনেটলি আমাকে বলতে হয় যে আমার কাছে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। তো আমি ফাদার অফ 2 কিডস। আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাদেরকে যদি আমি ঠিকমতো এডুকেশন না দিতে পারি, আমি ঠিকমতো টাইম না দিতে পারি, তাহলে what they are going to contribute to the society. যদি তারা ভালো মতো গড়ে উঠতে না পারে, তাহলে বাংলাদেশি কমিউনিটি মানে সে একজন বাংলাদেশের কমিউনিটি হিসাবে রিপ্রেজেন্ট করবে অস্ট্রেলিয়াকে একটা সময়, কারণ তারা জানবে যে হোয়াটস ইউর অরিজিন অফ বাংলাদেশি। সে যদি ভালো কিছু করে, সেই নামটা কিন্তু বাংলাদেশি একটা সোসাইটির কাছেই আসবে। যেটা যেটা একটা কমিউনিটি, একটা সোসাইটি, এটা কিন্তু বিল্ড করে একটা কান্ট্রি। তো স্টার্ট ফ্রম দ্য ফ্যামিলি। দ্যাটস অ্যানাদার রিজন যে আমার বাচ্চারা ছোট, এখন তাদের দে নিড মি। এখন না ফাউন্ডেশন গড়ার টাইম। যদি আমি এখন ফাউন্ডেশন গড়ি, they will be good citizen one day. And good citizen mean good Bangladeshi Australian citizen. Even though they born up here, but still their parents come from Bangladesh. They have to say, when any people, they have to say, why your parents from Bangladesh? Oh, you're a good kid because your parents from Bangladesh. Yes, we are Bangladeshi. So that's very important too. তারা যখন মেইন স্ট্রিমে কোনো লিডিং পর্যায়ে কাজ করবে বা জব করবে বা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যখন কোনো কিছু করতে যাবে, এন্ড অফ দ্য ডেতে তারা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, বাট স্টিল তারা তো বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডেড, এন্ড অফ দ্য ডেতে আমাদের বাংলাদেশটাই কিন্তু প্রমোট হচ্ছে বা আমাদের দেশের নামটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। জি জি না, তো আমরা বলবো যে যারা আপনারা ইয়াং জেনারেশন যারা অস্ট্রেলিয়াতে এখনো কমিউনিটির সাথে জড়িত আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, চেষ্টা করবেন যে মূলধারা রাজনীতি অবশ্যই আসতে চেষ্টা করবেন, যে 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 মানে নিজের সেলফ ইন্টারেস্টটা বাদ দিয়ে কমিউনিটির জন্য কাজ করেন। একটা সময় তারা অস্ট্রেলিয়া কিন্তু দে আর ভেরি স্মার্ট, এবং তারা যখন জানবে যে আপনি আসলেই কাজ করতেছেন আপনার কমিউনিটির জন্য বা কান্ট্রির জন্য, দে উইল প্রমোট ইউ, দে উইল হেল্প ইউ টু গ্রো। তো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যে যখন একটা অর্গানাইজেশনে যখন প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে আমরা ফাইট করি, যখন দুইটা গ্রুপ হয়ে যায়, একে অপরকে পছন্দ করি না, এই জিনিসটা আসলে আমাদেরকে এইটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে সমস্যা থাকবেই, আপনার ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়ন কখনো হয়তো নাও মিলতে পারে, কিন্তু মানে বড় একটা স্বার্থে আমাদের অনেক সময় নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। দ্যাটস ওকে, আমি ছোট হয়ে যাচ্ছি, দ্যাটস ফাইন, কিন্তু আমি একটা বড় কিছু গেইন করতে পারি। রংধনুতে আমরা এখনো বলি যে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি হতেই চাই না। আমি যখন চলে আসি আমাকে আবারও বলছিল আমি এবং প্রেসিডেন্ট হতে, কিন্তু প্রেসিডেন্ট মনে করেন যে আমার কাছে মনে হয় যে নতুন নতুন নেতৃত্ব আসুক, কেউ যেন নেতৃত্ব একটা ধরে না রাখে, এবং যেটা বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে প্রবলেম গুলো তৈরি হয়। যে প্রেসিডেন্ট হয় সে সবসময় প্রেসিডেন্টই থাকতে চায়, যে সেক্রেটারি সে সময় সেক্রেটারি থাকতে চায়। দ্যাট শুডন্ট বি লাইক দিস। সবারই মনে করেন যে একটা টাইম দিতে হবে, কারণ আমার চেয়ে হয়তো একজন যে পরে আসতেছে সে আমার চেয়ে ভালো করতে পারে, তার মধ্যে হয়তো আরো বড় ধরনের লিডারশিপ স্কিল, আমি যদি তাকে সুযোগ না দিই সে তো আসতে পারবে না। যদি সে খুব ভালো কিছু করে, সে লেবার লিবারেলে জয়েন করলে সে কিন্তু অলরেডি কিছু ট্রেনিং। আমাদের দায়িত্ব যে প্রেসিডেন্ট সেক্রেটারি, সে যদি কাউকে দেখে যে সে খুব
ব্রিলিয়ান্ট, তার মধ্যে লিডারশিপ স্কিল থাকে, definitely we should promote him. We should train him, promote him, and let him to grow. After all, he's Bangladeshi. জি, ট্রু। জনাব শামীম শামসুদ্দিন, আমরা আসলে খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের একজন অতিথির প্রশ্ন আপনার কাছে, অস্ট্রেলিয়াতে বাংলা ভাষার প্রসার কম কেন? যদিও আমরা জানি যে আপনি লাকিম্বা বাংলা স্কুলের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন এবং আপনি ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তা আমাদের দর্শক জানতে চেয়েছে, অস্ট্রেলিয়াতে আমরা যেভাবে কমিউনিটি আমরা স্প্রেড আউট হচ্ছি, বা যেভাবে আমরা বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছি বা অবদান রাখছি, সে অনুযায়ী কিন্তু আমাদের বাংলা ভাষার প্রসারটি কম হচ্ছে, আমাদের দর্শক তাই মনে করছে। তা আপনি আসলে কিভাবে সেটিকে ব্যাখ্যা করবেন যে আমাদের বাংলা ভাষার প্রসার কম হওয়ার কারণ কি, আমাদের দর্শকের প্রশ্ন অনুযায়ী? আমার মনে হয় যে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমাকে মনে হয় সিম্পল বলতে হয় যে মানুষদের এখন ট্রাস্টে উঠে গেছে, যে আপনারা একটা স্কুলে পাঠাবেন, সে কিছু শিখবে কিনা ওখানে, নাকি ওয়েস্টিং টাইম, না ওখান থেকে দিয়ে আমি বাসায় একটু শিখাবো। মানে এত বেশি, যেমন আমি একটা স্কুল করলাম, সাথে আরেকজন স্কুল করতেছে, আরেকজন স্কুল করতেছে, কোনটা বেস্ট? মানুষগুলো কনফিউজ হয়ে যাচ্ছে। যে যখন লাকিমা বাংলা স্কুল ছিল তখন লাকিমা বাংলা স্কুলে ছিল এই এরিয়াতে, তখন মানুষজন দূর থেকে আসতো লাকিমা বাংলা স্কুলে বাচ্চার জন্য, এবং জানো যখন একটা কোয়ালিটি ওখানে কোয়ালিটি একটা এডুকেশন হয় ওখানে। আমার মনে আছে, আমি যখন প্রেসিডেন্ট, প্রতি সানডে আমি যখন স্কুল শুরু হতে তখন থেকে শেষ পর্যন্ত আমি থাকতাম, আমি মনিটর করতাম যে মেক শিওর সবাই বাচ্চাগুলোকে পড়াচ্ছে, টাইমটা যে স্পেন্ড করতেছে, কারণ এখন টাইম খুব ইম্পর্টেন্ট, এখন খুব কম্পিটিশনের যুগ এসে গেছে আমাদের বাচ্চাদের। এখন সবাই চিন্তা করে যে আমার যদি 1 ঘন্টা থাকে, ওই 1 ঘন্টা যদি বাংলা শিখে, 1 ঘন্টা সে বাংলায় শিখে, কিন্তু ওই 1 ঘন্টা যদি ওয়েস্ট না করে, কারণ ওয়েস্টে করলে 1 ঘন্টা সে অন্য জায়গায় কোচিং এ যেতে পারে বা টিউটরিং যেতে পারে, মানে এতে যেতে পারে আর কি। তো এই জন্য আর কি আমার কাছে মনে হয়েছে যে এখন মানুষের ট্রাস্টটা অনেকটা আমাদের কমিউনিটি লিডারদের উপর উঠে গেছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে যে আমি ওখানে পাঠাবো, একটা স্কুলে পাঠাবো, ওখানে আসলে আদৌ কিছু শিখবে কিনা বা তার প্রোডাক্টিভিটি আসতেছে কিনা। তো এটা মনে হয় একটা দিক আছে। আর একটা দিক হচ্ছে যে এখন মানে আমাদের ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, এরা কম্পিটিশনে খুব বেড়ে গেছে বিভিন্ন স্কুলে। তো এখন টাইমটা লিমিট হয়ে গেছে। এখন যদি সেভাবে প্রোডাক্টিভিটি না আসে, যদি প্যারেন্টস যদি বাচ্চা পাঠায় প্রোডাক্টিভিটি না আসে, তখন চিন্তা করে যে why I'll be sending my kids there, he is not learning anything. তো মনে হয় আরেকটা কারণ। জি, তো জনাব শামীম শামসুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আমাদের দর্শক আজকে যারা আমাদের এই লাইভ শোটি যারা দেখছেন বা পরে দেখবেন, আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে, আমাদের এই শোর মাধ্যমে আপনারা ইম্পর্টেন্ট বিভিন্ন ইনফরমেটিভ বিষয় আপনারা জানতে পেরেছেন এবং জেনেছেন। বিশেষ করে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করেছি যে আমাদের বৈশ্বিক পরিবেশ এবং কোভিড-19, তো বৈশ্বিক পরিবেশ, বিশেষ করে আমাদের এনভায়রনমেন্ট, ওয়াটার, আমাদের পরবর্তী প্রজন্ম এবং কি আমাদের জন্য বা আমাদের পৃথিবীকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্য পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের দর্শক আজকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দিয়েছেন, এবং এর মাধ্যমে আমরা আশা করি এই জিনিসগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের পার্সোনালি এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে, এবং আমরা বিশ্বাস করি যে বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তনটা যেমনি করে খুব তাড়াতাড়ি হচ্ছে বা দ্রুত হচ্ছে, সেটিকে আমরা আসলে কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে এবং আমাদের যে আমরা বিভিন্নভাবে পানি ইউজ করি বা ওয়াটারগুলো ইউজ করি, সেটিকে আমরা অনেকাংশে অপচয় রোধ করতে পারবো যদি আমরা আমাদের আজকে অতিথির মাধ্যমে যেই আপনার টেকনিকগুলো বা যেই মতামতগুলো, পরামর্শগুলো তিনি আমাদেরকে তুলে ধরেছেন, সেই জিনিসগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ভালোভাবে, তো আমরা চেষ্টা করব সবাই এমনি করে পানি অপচয় রোধ করতে। এবং আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজেদেরকে সচেতন রাখবো, অন্যকে সচেতন করব আমাদের পরিবেশকে ঠিক রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য, আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, সর্বোপরি পুরো পৃথিবীর জন্য। তো দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই লাইভ শোটি দেখার জন্য, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম শামসুজ্জামান সাহেবকে আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই যার যার অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য, সর্বোপরি পুরো পৃথিবীকে ভালো রাখার জন্য। আমরা সবাই
ভালো থাকার চেষ্টা করি, সুস্থ থাকার চেষ্টা করি, স্বাস্থ্যবিধিগুলো মেনটেন করে, এবং আমরা বিশ্বাস করি অতি দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়ে যাবে এই প্রত্যাশা করি। তো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভরাত্রি জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আমাদের পরবর্তী লাইভ শোতে। ধন্যবাদ নাসিম ভাই বাংলা কথাকে।